প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা আলোচনা করব দেওয়ানি কার্যবিধির টপিক 4, 5 এবং 6, তিনটি টপিক আলোচনা করা হবে। আশা করি যারা ক্লাসে আসার তারা চলে আসছেন, এবং যারা আসেননি হয়তো বা একটু পরে আসবেন। তো ক্লাসটি শুরু করি আমরা। টপিক 4, সেট অফ। সেট অফ বলতে পারস্পরিক দায়শোধ, দাবি সমন্বয়। আরেকটা শব্দ আছে হচ্ছে ও যে বাদ। ও যে বাদ, এই শব্দটা মনে রাখবেন। এই শব্দটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। যেমন পেনাল কোডের সম্পত্তি আত্মসাৎ, এটার অন্য একটা বাংলা আছে কি? তশরূপ। তেমনি আমরা এই সেটআপের এই ধরনের একটা বাংলা আছে ও যে বাদ, যেটা খুব একটা প্রচলিত নয়, অপ্রচলিত শব্দ। আচ্ছা, এই পারস্পরিক দায়শোধ কি এবং এই সংক্রান্ত আমরা দুই তিনটা প্রশ্ন পড়ব। প্রথমে সেট অফ কি বা অজেবাদ কি সেটা দেখে নিই। সেট অফ অর্থ হলো কোনো দাবির বিরুদ্ধে উত্থাপিত আরেকটি দাবি। মনে করেন বাদী মামলা করলো, বলছে যে আমি মানি শুট মামলার কথা বলি। আমি বাদী বলছে যে আমি বিবাদীর কাছ থেকে 10 লক্ষ টাকা পাই। এখন বিবাদী লিখিত জবাব দেওয়ার সময় বলছে যে হ্যাঁ, সে 10 লক্ষ টাকা পায়, আমি সেটা স্বীকার করে নিচ্ছি, কিন্তু আমি তার কাছে 7 লক্ষ টাকা পাই। তাহলে কি হবে? বাদী পাবে 10 লক্ষ টাকা, বিবাদী পাবে 7 লক্ষ টাকা। এখন লিখিত জবাবে যদি বাদীর যে দাবিকৃত 10 লক্ষ টাকা বিবাদী মেনে নেয়, এবং অপরদিকে বিবাদী যদি পাল্টা দাবি করে যে আমি তার কাছে আবার 7 লক্ষ টাকা পাই, আমার 7 লক্ষ টাকা যদি সে মেনে নেয়, তাহলে আমি তাকে বাকি যে 3 লক্ষ টাকা, 10 লক্ষ থেকে 7 বিয়োগ করলে তো 3 লক্ষই হয়, সেই 3 লক্ষ টাকা দিতে রাজি আছি। এভাবে যদি বিবাদী কোনো দাবি পাল্টা দাবি করে, সেটাই হচ্ছে সেট অফ। এবং এই দাবি করলে আদালত যদি এই যে মাইনাস করে দেয়, 10 লক্ষ থেকে 7 লক্ষ মাইনাস করার পরে যে টাকাটা থাকবে সেটা যে পাবে তাকে দেওয়া হবে। আবার উল্টোটা হতে পারে, বাদী মামলা করেছে 10 লক্ষ টাকার, বিবাদী সে দাবি করছে আমি তার কাছে 13 লক্ষ টাকা পাবো। সেক্ষেত্রে আবার উল্টো 3 লক্ষ টাকা কে পাবে? বিবাদী পাবে। তো এটা হচ্ছে সেট অফ, মানে একটা হিসাব নিকাশ করে যে টাকা পাবে তাকে টাকা বুঝিয়ে দেওয়া। মানি শুটের মামলার ক্ষেত্রে সেট অফটা বেশি হয়, মানি শুট ছাড়াও কিন্তু সেট অফ হতে পারে। আমরা দেখি, এটা হচ্ছে সেরকম দাবি যা মূল দাবির বিপরীতে। মূল দাবি মানে আরজিতে বাদী যা দাবি করেছে সেটা, তার বিপরীতে বলতে বিবাদী যেটা তার লিখিত জবাবে দাবি করছে, রিটেন স্টেটমেন্টের মাধ্যমে। দাঁড় করানো যায় যখন বাদী কোনো টাকা আদায়ের উদ্দেশ্যে মামলা করে, অর্থাৎ মানি শুট করে। বিবাদী যদি বাদীর বিরুদ্ধে অনুরূপ টাকা প্রাপ্তির কোনো দাবি উত্থাপন করে, তাহলে বিবাদীর এই দাবিকৃত টাকা বাদীর বিরুদ্ধে সেট অফ হিসাবে চাইবে। বাদী আরজি দিয়ে মামলা করলো, আরজি দাখিল করে, এবং একটা টাকা দাবি করলো, এটাকে সেট অফ বলা হবে না। কিন্তু বিবাদী যদি লিখিত জবাব দিয়ে পাল্টা টাকা দাবি করে, এবং এই দাবিটা আদালত যদি মীমাংসা করে দেয়, সমন্বয় করে দেয়, মানে মাইনাস করে দেয়, সেটাই হচ্ছে সেট অফ। তার মানে এখানে বিবাদীর উপর নির্ভর করছে যে সেট অফ দাবি করছে কিনা। তার মানে বিবাদী দাবি করে সেট অফ। এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে সেট অফ কে দাবি করে? বাদী দাবি করে না বিবাদী দাবি করে না উভয় দাবি করে? উত্তর হবে বিবাদী সেট অফ দাবি করে। একটু নোট করে নেন যে বিবাদী সেট অফ দাবি করে। এমসিকিউ প্রশ্ন আসতে পারে। সেট অফ সংক্রান্ত মূল বিধানের সন্নিবেশ করা হয়েছে দেওয়ানি কার্যবিধি 1908-এর 8 নং আদেশের 6 নং বিধিতে। তাহলে সেট অফ এর বিষয়ে আইনে কোনো কিছু আছে কিনা? সিপিসি তে, সিপিসির অর্ডার 8 রুল 6-এ বলা আছে সেট অফ সম্পর্কে। কি বলা আছে? এতে বলা হয়েছে যে টাকা আদায়ের মামলায় বিবাদী বাদীর বিরুদ্ধে যদি কোনো সেট অফ দাবি করে, তাহলে বিবাদীকে উহা তার লিখিত জবাবে স্পষ্টভাবে দাবি করতে হবে। তার মানে যদি বাদী একটা অ্যামাউন্ট উল্লেখ করে, নিশ্চয়ই মামলা করলে একটা স্পষ্ট অ্যামাউন্ট উল্লেখ করবে যে এত টাকা পাই আমি,
তেমনি বিবাদীও তার লিখিত জবাবে স্পষ্টভাবে বলতে হবে যে কত টাকা পাই। আমিও টাকা পাই, প্রায় এত টাকা পাই, হিসাব নিকাশ করা প্রয়োজন, এই ধরনের কথাবার্তা, অস্পষ্ট কথাবার্তা বললে হবে না, স্পষ্ট দাবি করতে হবে যে আমি এত টাকা পাই। তাহলেই সেটা সেট আপ সম্ভব। উদাহরণস্বরূপ দেখা যাক, ধরা যাক রহিম করিমের বিরুদ্ধে 1 লক্ষ টাকা পাবে মর্মে টাকা আদায়ের মামলা অর্থাৎ মানি শুট করে। তাহলে এখানে কে? রহিম হচ্ছে বাদী, করিম হচ্ছে বিবাদী। করিম রহিমের বিরুদ্ধে 50,000 টাকা পেত মর্মে দাবি করে জবাব দেয়। তার মানে করিম বলছে যে ঠিক আছে, রহিম 1 লক্ষ টাকা পাবে, আমি এটা স্বীকার করে নিচ্ছি, কিন্তু আমি যে 50,000 টাকা পাবো সেটা দিতে বলেন। এক্ষেত্রে আদালত বিবাদীর দাবির সত্যতা পেলে উভয় পক্ষের পাওনা টাকার মধ্যে একটি সমন্বয় করে রায় প্রদান করবেন। সমন্বয় বলতে ওই যে মাইনাস করবেন, বিয়োগ করবেন। তাহলে 1 লক্ষ টাকা থেকে 50,000 টাকা যদি বিয়োগ করা হয়, তাহলে রহিম বা বাদী আর কত পাবে? 50,000 টাকা পাবে। তাহলে রায় দিয়ে দিবে যে বিবাদী রহিম রহিমকে, অর্থাৎ করিম রহিমকে 50,000 টাকা দিয়ে দিবে। এভাবে রায় আসবে। সেট আপ কি বুঝতে পেরেছেন কিনা? সেট আপ নিয়ে যদি কারো কনফিউশন থাকে, এতটুকু যতটুকু পড়ালাম, তাহলে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করার জন্য রিয়াকশন বাটনে যাবেন, যে রেজ হ্যান্ড অপশন আছে সেই রেজ হ্যান্ডের মাধ্যমে প্রশ্ন করতে পারবেন। হাত উত্তোলন করতে হবে। এরপরে দ্বিতীয় প্রশ্ন, সেট আপের শর্তসমূহ ব্যাখ্যা করুন, বা শর্তসমূহ কি কি, বা সেট আপের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো কি কি। প্রশ্ন নানান ভাবে আসতে হবে পারে, অর্থাৎ সেট আপ কোন ক্ষেত্রে করা যায়, এই হচ্ছে প্রশ্ন। তাহলে সেট আপের শর্ত বা উপাদান, বা সেট আপ কোন কোন ক্ষেত্রে করা যায়, বা সেট আপের গ্রাউন্ডস বা হেতুবাদ, কি কি কারণে সেট আপ করা যায়, একই প্রশ্ন, মানে একই উত্তর হবে, প্রশ্ন ভাষা যেমনই হোক না কেন। তাহলে একটু আগে আমরা দেখলাম যে 8 নং আদেশের 6 নং বিধিতে আছে এটা। এখানে আমরা 6টা শর্ত দেখছি। মামলাটি অবশ্যই টাকা আদায়ের মামলা হতে হবে। তাহলে টাকা আদায়ের মামলা হলেই তো প্লাস মাইনাস, মানে যোগ বিয়োগ করা যাবে। বাদীর নিকট থেকে বিবাদী প্রাপ্ত বাবদ যে টাকা সেটআপের মাধ্যমে দাবি করা হয়েছে তা অবশ্যই নির্ধারিত হতে হবে। তার মানে যে স্পষ্ট বলতে হবে যে আমি কত টাকা পাই। যেমন একটু আগে উদাহরণে দেখলাম 50,000 টাকা পাই বলছিল। বাদীর নিকট থেকে বিবাদী প্রাপ্ত টাকা আইনত আদায়যোগ্য হতে হবে। বিবাদী টাকা দাবি করছে যে আমিও তার কাছ থেকে পাই, এবং এই টাকাটা হচ্ছে আইনত আদায়যোগ্য হতে হবে। আইনত আদায়যোগ্য এই শব্দের অর্থ সম্পর্কে আপনারা কি বোঝেন? আইনত আদায়যোগ্য এই শব্দের ব্যাখ্যা দেন। কে বলবেন, বলেন। হ্যাঁ, মহিউদ্দিন ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, এখানে আইনত আদায়যোগ্য শব্দের অর্থ হচ্ছে ওদের মধ্যে যে চুক্তিটা আছে, মৌখিক বা লিখিত হোক, সেটা একটা বৈধ চুক্তি হয়ে যাবে। হুম, হুম। সেক্ষেত্রে টাকা পাওয়া যদি কোনো প্রশ্ন থাকে তখন সেটা সেটা হিসাবে আদায় করা যাবে। আচ্ছা, আর আইনত আদায়যোগ্য নহে বা আদায় অযোগ্য কি হতে পারে? উদাহরণ দেন তো। হতে পারে তাদের মধ্যে কোনো অবৈধ চুক্তি ছিল, হয়তো কোনো মাদক। হ্যাঁ, ওইটা বৈধ অবৈধ শব্দটা ব্যবহার না করে উদাহরণ দেন যে এই কাজের জন্য চুক্তি এরকম। আহ, একজন একজনকে বললো যে তুমি যদি অমুকের বাড়ি পুড়িয়ে দিয়ে আসো তাহলে তোমাকে আমি টাকা দেবো। এই ধরনের যদি কোনো তার চুক্তি মানে হয় ওই যে পরবর্তীতে। অপর অপরাধমূলক কোনো কাজ করার জন্য টাকা অফার করছে, তাই তো? জি, জি। মানে হায়ার করা হচ্ছে লোক। তো এইটা যদি হয়, তাহলে মনে করেন যে বাড়ি পুড়িয়ে দিল, কিন্তু টাকা যেটা দেওয়ার সেটা আর দিল না। এখন এই টাকা নিয়ে যদি আদালতে আদায়ের জন্য মামলা করা হয় বা বিবাদী হিসাবে দাবি করা হয়, তাহলে এই টাকা তো আদায় করা সম্ভব না, তাই না? কারণ কাজটা যে কনসিডারেশন বা বিনিময়, সেটা অবৈধ কাজের হয়ে গেল। সেবা যেটা দিচ্ছে সেটা বৈধ নয়, তাই না? জি। তো আশা করি অন্যরা বুঝেছেন। কেউ যদি না বুঝে থাকেন প্রশ্ন করতে পারেন, বুঝিয়ে দেব। এর পরের পয়েন্ট হচ্ছে বিবাদে প্রাপ্ত টাকা আদালতের আর্থিক এখতিয়ারের সীমার মধ্যে থাকতে হবে। মনে করেন যে বাদী মামলা করেছে 15 লক্ষ টাকার, তাহলে বাদী 15 লক্ষ টাকা আদায়ের মামলা যদি করে, মামলাটি কোথায় হবে?
মামলাটি মনে করেন যে কোর্টে হলো, এখন বিবাদী এসে বলছে যে না, সে 15 লক্ষ টাকা পাই, ঠিক আছে, কিন্তু আমি তার কাছ থেকে 30 লক্ষ টাকা পাই, ডাবল পাই। এখন 30 লক্ষ টাকা তো ওই 15 লক্ষ টাকা যে কোর্ট আর্থিক এখতিয়ার আছে, 30 লক্ষ টাকা তো আর সেই কোর্টে নাই, তাহলে যুগ্ম জেলা জজে যেতে হবে, তাহলে মামলাটা কি হয়ে যাবে, বদলি হয়ে যাবে। মামলাটা বদলি হয়ে যাবে এবং ওই কোর্টে যে সেটা দাবি করতে হবে। অথবা এই মামলায় সেট আপ করা যাবে না, তাহলে এখানে লিখিত জবাব দিতে হবে, দিয়ে আবার মামলাটা বদলির আবেদন করতে হবে, তাহলে আবার সম্ভব। অথবা বিবাদী যে 30 লক্ষ টাকা পায় সেটার জন্য আলাদা তাকে আবার মানি শুট করতে হবে, মানে কাউন্টার মামলা হয়ে যাবে। সেট অফ লিখিত জবাবের মাধ্যমে দাবি করতে হবে, লিখিত জবাব ছাড়া মৌখিকভাবে দাবি করলে হবে না। মামলার প্রথম শুনানির সময় সেট অফের দাবি উত্থাপন করতে হবে, মানে মামলা লিখিত জবাব দিল এবং প্রথম যে শুনানি হবে, সাক্ষী শুরু হবে, ওই সময় বলতে হবে যে আমরা একটা সেট অফ দাবি করেছি লিখিত জবাবে। এবং সেইটা মামলা যখন সাক্ষী শুরু হবে সাক্ষীতে বলতে হবে। কারণ সেট অফ যদি সমন্বয়ের প্রক্রিয়া শুরু হয়, অনেকটা এডিআর এর মতো হবে, হয়তোবা সলেনামাও হয়ে যেতে পারে। এই কারণে কন্টেস্টের হয়তোবা দরকার হবে না। যেহেতু কন্টেস্টের দরকার হবে না, তাহলে দ্রুত মামলাটা শেষ করা যাবে। এই কারণে মামলা আর কন্টেস্টের যে সাক্ষী সেই স্টাইলে সাক্ষী হবে না, তাই প্রথমেই দাবি করতে হবে, তাহলে আদালতের সময় নষ্ট হবে না। যদি না আদালত কর্তৃক পরে সেটঅপের দাবি উত্থাপন করার অনুমতি দেওয়া হয়। আচ্ছা, কোনো মামলায় যদি প্রথম দিকে লিখিত জবাবের সময় সেটঅপ দাবি করা হলো না, এমনি কন্টেস্ট যে সে কোনো টাকা পাবে না, মানে টাকা অস্বীকার করলো বিবাদী, বাদী যে টাকা পাবে সেটা অস্বীকার করে একটা কন্টেস্টিং লিখিত জবাব দিল যে পাবে না, সবকিছু অস্বীকার করলো, সত্য নহে, সত্য নহে, সত্য নহে, আরজির বর্ণনা সবকিছু বানোয়াট, সত্য নয় বলে জবাব দিয়ে দেওয়া হলো, এবং প্রকৃত বর্ণনায় হয়তোবা কোনো কিছু লিখলো। এখন মামলা চলাকালীন সাক্ষী হয়ে যাচ্ছে, অর্ধেক সাক্ষী হয়ে গেছে, আ- বাদী পক্ষের সাক্ষী পিডাব্লিউ হয়ে গেছে, ডিডাব্লিউ শুরু হবে বিবাদী পক্ষের, ডিডাব্লিউ হয়তো বা দু একটা হয়ে গেছে, তারপরে শেষের দিকে এসে দাবি করছে যে আমাদের একটা দাবি ছিল, আদালত যদি অনুমতি দেন তাহলে আমরা সেটা করতে পারি। কি দাবি? তা আমাদের সেট অফের দাবি ছিল, আমরা তার কাছে টাকা পাই, সেটাও যদি স্বীকার করে, তাহলে বাকি টাকা যে বিয়োগ করে সমন্বয় করে পাবে আর যেটা উল্লেখিত, তাহলে আমরা বাদীকে টাকা দিয়ে দিব। বিবাদী যদি ভাবে প্রস্তাব দেয়, আদালতে দরখাস্ত দেয়, আদালত সেটা মানতে পারেন, আদালতের ইচ্ছাধীন বিষয় সেটা। আশা করি কোন কোন ক্ষেত্রে সেট অফ দাবি করা যায় সেটা বুঝতে পারলেন, মানে সেট অফ দাবির ক্ষেত্র সমূহ বা শর্ত সমূহ বা উপাদান সমূহ যেইভাবে আসুক না কেন এগুলোই লিখতে হবে। এরপরে পরের প্রশ্ন আমরা পড়ব, সেট অফের অনুরূপ ওজোর কখন তোলা যায়। মানে সেট অফ না, কিন্তু সেট অফের মতো ওজোর তোলা যায়, বা সেট অফের কথাই বলা হচ্ছে। তো এখানে সেট অফের ওজোর কখন তোলা যায়, এটা 1 নম্বরের জন্য প্রশ্ন আসতে পারে বা 2 নম্বরের জন্য। ওজোর বলতে পাল্টা দাবি, এই কারণে এটাকে ওজেবাদ বলা হচ্ছে। এই 8-এর 6 কিন্তু আছে সেট অফ। কোন মোকদ্দমায় প্রথম শুনানির তারিখেই বিবাদী তার পাওনা টাকার বিবরণ সম্বলিত একটি লিখিত জবাব দাখিল করার মাধ্যমে সেট অফের ওজোর উত্থাপন করতে পারে। তো এখানে ওজোর বলতে দাবি বা পাল্টা দাবি, তাহলে ওজোর, দাবি, এই শব্দটা আপনারা মনে রাখবেন। এই এখানে যে ওজোর লিখেছি পয়েন্টে, এখানে যে ওজোর লিখেছি এই ওজোরের উপরে আপনারা দাবি কথাটা লিখে রাখেন। এই ওজোরের উপরে দাবি লিখে রাখেন, তাহলে কনফিউশন হবেন না ওজোর শব্দের অর্থ কি। অথবা অন্য কোথাও লিখে রাখেন ওজোর ইকুয়াল টু বা ওজোর অর্থ দাবি বা পাল্টা দাবি, যেটাই হোক না কেন। প্রথম শুনানির পর আদালতের অনুমতি ব্যতি রেখে অনুরূপ সেট অফের ওজোর সংবলিত লিখিত জবাব দাখিল করা যাবে না। তবে আদালত অনুমতি দিলে যে কোনো সময় সেট অফের আবেদন করা যাবে। আচ্ছা, এই যে এই প্রশ্নের উত্তর আমি লিখলাম, এটা কি উপরে ছিল না? 6টা পয়েন্টের মধ্যেই কিন্তু ছিল, সেখান থেকেই এটা নিয়ে লেখা হয়েছে। তার মানে এই 4.2 আর 4.3 একই ধরনের প্রশ্ন, তবে 4.2 হচ্ছে একটু বড়, হয়তোবা 4 বা 3-এর জন্য আসতে পারে, আর 4.3 যেটা এই মুহূর্তে পড়লাম এটা 1 বা 2 নম্বরের জন্য আসতে পারে। অবশ্যই আদেশ 8, বিধি 6 উল্লেখ করার চেষ্টা করবেন আইন সহ। এরপরে লিগ্যাল সেটআপ এবং ইকুইটেবল সেটআপের মধ্যে আমরা পার্থক্য দেখব, পার্থক্যগুলো যেগুলো ইতিপূর্বে আসেনি
মানে গত বছর আসেনি, 2023 সালে যে লিখিত পরীক্ষায় আসেনি সেইটা 24 সালে তো পরীক্ষা হলো না, 25 সালে আসার সম্ভাবনা বেশি আছে। দেখবেন যে বিগত লাস্ট পরীক্ষার অর্থাৎ 23 সালের লিখিত পরীক্ষাতে পার্থক্যমূলক প্রচুর প্রশ্ন এসেছে। তো আমরা পার্থক্য যেখানেই দেখব সেখানেই একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। পার্থক্য পড়তে আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর পার্থক্যের মাধ্যমে দুইটা টপিকের উপরে যে কনসেপ্ট সেটা কিন্তু আরো ভালো ক্লিয়ার হওয়া যায়। তাহলে ইংরেজিও আছে এবং নিচে আছে আইনগত দাবি সমন্বয় এবং ন্যায়সঙ্গত দাবি সমন্বয়। তাহলে লিগ্যাল সেটআপ মানে আইনগত, আর ইকুইটেবল অর্থ হচ্ছে ন্যায়সঙ্গত। তো এখানে পার্থক্য, আইনগত স্বীকৃতি, এখানে লিগ্যাল সেটআপ আছে 8-এর 6-এ, আর ইকুইটেবল সেটআপ আছে হচ্ছে 20-এর 19-এর 3-এর মধ্যে। তার মানে আইনে কোথায় আছে এটা, আইনগত স্বীকৃতি দেওয়া হয়েছে কিনা লিগ্যাল সেটআপ এবং ইকুইটেবল সেটআপকে, সেটা আমি এখানে কত আদেশের কত বিধিতে আছে সেটা দেখিয়ে দিয়েছি। এবার হচ্ছে অর্থের প্রকৃতি। এই নির্দিষ্ট অর্থের ক্ষেত্রে লিগ্যাল সেটআপ দাবি করা যায়, আর অপরদিকে অনির্দিষ্ট অর্থের জন্য ইকুইটেবল সেটআপ। অর্থাৎ বিবাদী বলছে স্যার একটা হিসাব নিকাশের বিষয় আছে, হিসাব নিকাশ করার পরে জানা যাবে যে টাকার পরিমাণটা কত হবে। তার মানে একটা স্পষ্ট বলতে পারছে না যে 50,000 না 1 লক্ষ না 5 লক্ষ না 10 লক্ষ। বিবাদী স্পষ্ট যদি নির্দিষ্ট অর্থের পরিমাণ বলতে না পারে, সেক্ষেত্রে কিন্তু এইটা কখনোই সম্ভব হবে না লিগ্যাল সেটআপ করা। ইকুইটেবল সেটআপের ক্ষেত্রে সম্ভব, কারণ ইকুইটেবল সেটআপ বলছে ন্যায়সঙ্গত, মানে ন্যায় বিচারের স্বার্থে আদালত এটা করতে পারেন। তার মানে লিগ্যাল সেটআপ একটা স্পষ্ট জিনিস, আর ইকুইটেবল সেটআপ অস্পষ্ট ক্ষেত্রেও দুইজনকে বসিয়ে আলোচনার মাধ্যমে সমন্বয় করা যেতে পারে। অধিকার, লিগ্যাল সেটআপ কিন্তু আইনগত অধিকার হিসাবে কেউ দাবি করতে পারে, কিন্তু ইকুইটেবল সেটআপ আইনগত অধিকার হিসাবে দাবি করতে পারে না। কেননা কেউ যদি লিগ্যাল সেটআপ দাবি করে, আদালত সেটা করতে কি বাধ্য। দেখেন এখানে বাধ্য আছে, কারণ সেটা অধিকার। কোনো অধিকার যদি থাকে তাহলে সেটা আদালত করতে বাধ্য। লিগ্যাল সেটআপ বিবাদী দাবি করছে, এটা সমন্বয় করে দিতে বাধ্য, কিন্তু ইকুইটেবল সেটআপ আদালত বাধ্য না। আদালত ইচ্ছা করলে মঞ্জুর করলো, না করলে না, অর্থাৎ এটা বিবেচনামূলক ক্ষমতা, ডিসক্রিশনারি পাওয়ার। অভিন্ন লেনদেন, অভিন্ন লেনদেন লিগ্যাল সেটআপের ক্ষেত্রে লেনদেন বা কার্যধারা হতে দাবির উদ্ভব হওয়ার প্রয়োজন নেই, কিন্তু ইকুইটেবল সেটআপ মঞ্জুর করা যেতে পারে শুধুমাত্র যে ক্ষেত্রে দাবি একই লেনদেনের থেকে উদ্ভব। আচ্ছা, এখানে একটা কনফিউশন হতে পারে আপনাদের। আচ্ছা, উম, বাদী দাবি করছে আমি তার কাছ থেকে 10 লক্ষ টাকা পাই, বিবাদী দাবি করছে হ্যাঁ সে যে 10 লক্ষ টাকা পাই ঠিক আছে, কিন্তু আমি তার কাছে 6 লক্ষ টাকা পাই। তাহলে টাকার অ্যামাউন্ট এখানে নির্দিষ্ট, ফিক্সড, তাই লিগ্যাল সেটআপ করা সম্ভব হচ্ছে। এখন মনে করেন যে বা বাদী যে 10 লক্ষ টাকা দাবি করছে এইটা হয়তো বা একটা ব্যবসায়িক লেনদেন হতে পারে, বা ধার দিয়েছিল এটা হতে পারে। আর বিবাদী যেটা দাবি করছে সেটা হয়তো বা আরেকটা লেনদেন হতে পারে। তার মানে দুইটা লেনদেন সেম বিজনেস থেকে না, বা সেম প্রকৃতির না। হয়তো বা একটা ধারের টাকা আরেকটা বিজনেসের টাকা, কিন্তু টাকার পরিমাণটা নির্দিষ্ট। কারণ টাকার পরিমাণ যেটাই হোক, বাদী এই যে রহিম করিমের উদাহরণ দেখলাম, রহিম করিমের থেকে এক কারণে পাবে এবং করিম রহিমের থেকে আরেক কারণে পাবে, কিন্তু টাকার পরিমাণ তো ফিক্সড, তাই এটা তো মাইনাস করাটা সহজ। তাই লিগ্যাল সেটআপ সম্ভব। কিন্তু ইকুইটেবল সেটআপ যদি হতে হয় তাহলে একই বিজনেস বা একই যে ট্রানজাকশন সেখান থেকে হতে হবে, মানে একই ব্যবসার হতে হবে। একই ব্যবসা থেকে বাদী দাবি করছে আমি এত পাই, বিবাদী দাবি করছে যে এই ব্যবসাতে আমি তার কাছ থেকে আবার এত পাই। এখন বিবাদী যদি বলে যে আমি আর একটা ব্যবসা আছে আমাদের ওই ব্যবসা থেকে পাই, তাহলে কিন্তু আবার হবে না, কারণ এই হিসাবটা করা কি জটিল হয়ে যাবে, বাস্তবসম্মত নয়। তাহলে দুইটা বিজনেসের হিসাব করার কষ্ট কোর্ট করবে না। সেক্ষেত্রে কি করতে হবে, বিবাদীকে আলাদা আরেকটা মামলা করতে হবে। অভিন্ন লেনদেন, এই পয়েন্টটা বুঝতে পারলেন কিনা? বুঝতে না পারলে এখনই প্রশ্ন করুন। আইনগত আদায় যোগ্যতা, একটু আগে যেটা মহিউদ্দিন ভাইকে প্রশ্ন করেছিলাম তিনি বললেন লিগ্যাল সেটআপের ক্ষেত্রে দাবিকৃত অর্থ অবশ্যই আইনগত আদায়যোগ্য হতে হবে।
এবং যা কখনোই তামাদিতে বারিত হবে না। তামাদিতে বারিত হলে আদালত সেটা কি করতে পারে না, মেন শুটের ক্ষেত্রে কার্যকর করতে পারে না, অর্থাৎ কোনো রিমেডি দিতে পারে না। অপরদিকে ইকুইটেবল সেট অফ তামাদিতে বারিত হতে পারে, অর্থাৎ তামাদিতে বারিত হওয়ার পরেও আদালত কি করতে পারে, সেটা মেনে নিতে পারে। অর্থাৎ এখানে বাদী যেটা দাবি করছে সেটা নিউ রিসেন্টলি কোনো লেনদেন, তার মানে এটা তামাদির মেয়াদ আছে তাই তিনি মামলা করে দিয়েছেন। অপরদিকে বিবাদীর হয়তোবা 20 বছর, 30 বছর বা 50 বছর আগের একটা লেনদেন, হয়তোবা দাদার সময়ের একটা লেনদেন, সে লেনদেনের টাকা পাবে। তো বিবাদী তার মামলা করতে পারছে না, কারণ তার লেনদেন তামাদিতে বারিত হয়ে গেছে। তাই সে আদালতে এসে মামলা করতে পারছে না। সিভিল মামলা তামাদিতে বারিত হলে তামাদি আইনে 3 ধারায় সরাসরি খারিজ হয়ে যায়, এই কারণে সে মামলা করতে পারেনি। কিন্তু এই বাদী যেহেতু একটা মামলা করেছে যে টাকা দাবি করছে, তখন সে একটা সুযোগ নিতে পারে যে ইওর অনার, আমার তো একটা দাবি ছিল কিন্তু সেটা তামাদিতে বারিত হয়ে গেছে। এটা যদি ইকুইটেবল সেট আপ করা যেত এবং বাদী যদি মেনে নিত, তাহলে একটা সমন্বয় করে দিলে তাহলে বাদীর যে টাকা আমি দিয়ে দিতাম সহজে, মামলার সাক্ষী পর্যায়ে যাওয়ার দরকার হতো না, কন্টেস্ট করা লাগতো না। তাহলে এখানে একটা ইকুইটেবল সেটআপ হচ্ছে ন্যায়ের বিচারের একটা বিষয়, এবং উভয় পক্ষ কি ক্লিন হ্যান্ডে আসতে হবে। তার মানে কারো মধ্যে কি থাকা যাবে না, প্রতারণা থাকা যাবে না, বা অন্যকে ঠকানোর মানসিকতা থাকা যাবে না। তাহলে কিন্তু আবার সম্ভব না। যদি পক্ষগণের মধ্যে বিশ্বাসের সম্পর্ক থাকে, একটু আগে আমি বলছিলাম প্রতারণা থাকা যাবে না, সৎ মানসিকতা থাকতে হবে, ভালো মানসিকতা থাকতে হবে। ভালো মানুষ না হলে এটা আবার সম্ভব না। তাহলে তামাদিতে বাড়িতে হলেও ইকুইটেবল সেটআপ অনুমোদন করার সুযোগ আছে। তাহলে দাবি যেটা বাদীর সেটা তামাদিতে বাড়িত নয়, কিন্তু বিবাদী যেটা দাবি করছে সেটা হয়তো বা অনেক আগের। এই কারণে সে আলাদা মামলা করতে পারছে না। ক্লিয়ার কিনা? খুবই চমৎকার একটা জায়গা। তাহলে কেউ যদি আপনাদের কাছে আসে যে আপনি একটা মামলা করে টাকা আদায় করে দিবেন, কিন্তু তামাদিতে বাড়িতে হয়ে গেছে, কিছু করতে পারছেন না, অপেক্ষা করতে হবে যে আরেকটা লেনদেন করে বলতে হবে, আপনাকে শিখাই দিতে হবে যে আপনি তার কাছ থেকে বাকিতে কোনো মালপত্র নেন, নিয়ে সেটা আটকাই দেন। এখন যখন বাদী আপনার বিরুদ্ধে মামলা করবে টাকা আদায়ের জন্য, তখন আপনি এই দাবিটা উত্থাপন করতে পারবেন। এটা বাস্তবসম্মত বিষয় যে আমি একজনের কাছ থেকে টাকা পাবো, সে টাকা দিচ্ছে না, তার বিজনেস আছে, তার কাছ থেকে আমি বাকিতে মাল নিতে পারি, তাহলে তো দিবে। কোর্ট ফি, লিগ্যাল সেট আপের ক্ষেত্রে কোর্ট ফি পরিশোধ করতে হবে। তাহলে লিগ্যাল সেট আপ যদি হয় তাহলে কোর্ট ফি পরিশোধ করতে হবে কাকে? বিবাদীকে কোর্ট ফি দিতে হবে। দেখেন খুব চমৎকার একটা বিষয়। এটা এমসিকিউ বা ভাইভাতে আসতে পারে, আপনারা লিখে নেন যে বাদী মামলা করলো কোর্ট ফি পরিশোধ করে, কিন্তু বাদীর মামলায় যখন সেট আপ দাবি করবে বিবাদী, বিবাদীকেও কোর্ট ফি দিতে হবে, কারণ বিবাদী তো এখানে অর্থের একটা কি সুযোগ নিচ্ছে। তাই তার যে অর্থটা এখানে কি হয়ে যাচ্ছে, আদায় হয়ে যাচ্ছে, বাদীর কাছ থেকে সে অর্থ পেয়ে যাচ্ছে, তার পাওনা টাকাটা পরিশোধ হয়ে যাচ্ছে। তাই তাকেও কি দিতে হবে, সার্ভিস ফি দিতে হবে, অর্থাৎ কোর্ট ফি দিতে হবে। আদালত কোনো মামলা পরিচালনা করার জন্য, সিভিল মামলা কি করে, কোর্ট ফি নাই। সিভিল আদালতগুলো কোর্ট ফি নাই। কেন নাই? এটা হচ্ছে সার্ভিস ফি। সার্ভিস ফি বলতে সেবা প্রদান করছে আদালত, এই টাকা থেকেই কি জুডিশিয়ারি যে অফিসার এবং অন্যান্য যে কর্মকর্তা কর্মচারী তাদের বেতন সহ অন্যান্য যে সুযোগ সুবিধা এটা আসে। তাছাড়া তো সরকারি এখানে একটা বাজেট থাকেই। তো কিছুটা কোর্ট ফির মাধ্যমে আদায় হয়, যেটা সরকারি রেভিনিউ হিসাবে আসে। তো বিবাদীকেও যেহেতু সুবিধা দিচ্ছে, বিবাদীকেও কোর্ট ফি পরিশোধ করতে হবে লিগ্যাল সেটআপের ক্ষেত্রে। কিন্তু ইকুইটেবল সেটআপ যেহেতু আদালতের ইচ্ছাধীন ক্ষমতা, ন্যায় বিচারের স্বার্থে করা হয়, তাই এখানে দেওয়ার দরকার হয় না। তো 5 নম্বরের জন্য খুব আদর্শ একটি উত্তর। মাত্র 6টা পয়েন্ট, 6টা পয়েন্টই মনে রাখার চেষ্টা করবেন। বাদীর মামলার দাবির গুণাগুণ বিচারে সেটআপের আইনগত মূল্য কতটুকু? দেওয়ানি কার্যবিধির সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক উদাহরণ সহ আলোচনা করুন। এখানে প্রশ্নের মধ্যে একটা টার্ম ইউজ করা হয়েছে যে বাদীর মামলার দাবির গুণাগুণ বিচারে, মানে দাবির গুণাগুণ, যে দাবিটা করছে বা মামলার কি অবস্থান সেটা দেখার পরে বিবাদী যখন সেটা দাবি করছে, এমন একটা সিচুয়েশন তৈরি হলো, মামলার ওই পরিস্থিতিতে সেট আপ করা যাবে কিনা, এটা বলা হচ্ছে। মানে সেট আপের আইনগত মূল্য কতটুকু, মানে আইনে সেট আপ করা যাবে কিনা।
আমরা প্রশ্নটা, মানে অনেকে প্রশ্নটা পড়ে কনফিউজড হবেন যে আসলে কি প্রশ্ন করা হচ্ছে, বুঝতে পারবেন না। উত্তরটা পড়লে আগে বুঝতে পারবেন। বাদীর মামলার দাবির গুণাগুণ বিচারে সেটঅপের আইনগত মূল্য বলে আমরা শুরু করব। বাদীর মামলার দাবির গুণাগুণ বলতে বোঝায়, তো মামলার গুণাগুণ বলতে কি বোঝায় সেটা তো আগে বুঝতে হবে, তারপরে গত উত্তর করবেন। মামলা পরিচালনা করতে বাদীর পদক্ষেপ ও মামলার অবস্থান, মানে কোন স্টেপে আছে মামলা, এবং বাদী নিয়মিত হাজিরা দেয় কিনা, স্টেপ নাই কিনা, এবং মামলা অবস্থান কোথায়, মামলা কি খারিজ হয়ে যাচ্ছে, মামলা কি নিয়মিত হাজিরা দেওয়া হচ্ছে, মামলা কোন স্টেপে আছে। অর্থাৎ নিয়মিত হাজিরা প্রদান, যথাযথ তদবির সহ, তদবির বলতে স্টেপ, সমন জারি হয়নি, সমনের স্টেপ নিচ্ছে, এই ধরনের স্টেপ বা তদবির একই জিনিস। যথাযথ তদবির সহ গ্রহণ সহ মামলাটি অগ্রসর হবার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা, অর্থাৎ বাদী তার মামলাটা সঠিকভাবে পদক্ষেপ গ্রহণের মাধ্যমে অগ্রসর হচ্ছে কিনা, না মামলা করেই ঘুমাই আছে, কোনো হাজিরা দেয় না, কিচ্ছু করে না। কিন্তু যে ক্ষেত্রে বাদী নিয়মিত হাজিরা প্রদান করে না বা যথাযথ তদবির সহ তদবির গ্রহণ সহ মামলাটি অগ্রসর হবার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ যথাসময়ে গ্রহণ করতে ব্যর্থ হয়, ফলে তার ব্যর্থতার কারণে, কার ব্যর্থতা, যিনি মামলা করলেন বাদী বা বাদীগণের ব্যর্থতার কারণে মামলা খারিজ হয়, বা যে ক্ষেত্রে বাদী তার মামলা প্রত্যাহার করে নেয়, বা বাদী মামলার বিচারকালে তার প্রার্থিত দাবি প্রমাণ করতে ব্যর্থ হয় এবং তার মামলায় তার বিরুদ্ধে ডিক্রি হয়। তার মানে এরকম হতে পারে, মনে করেন বাদী মামলা করেছে বিবাদীর বিরুদ্ধে 10 লক্ষ টাকার, কিন্তু বিবাদী দাবি করছে যে এই মামলায় আমি 12 লক্ষ টাকা পাবো। তার মানে এখানে বাদী খুব চালাক, বাদী কিন্তু টাকা দিতে হবে বিবাদীকে। তো বাদী আগে মামলা করে ফেলছে, যদি বিবাদী আগে মামলা করতো তাহলে ওই মামলায় বাদী হয়ে যেত বিবাদী, আর বিবাদী হয়ে যেত বাদী। বুঝতে পারলেন কিনা? মনে করেন যে রহিম করিমের বিরুদ্ধে মামলা করেছে, তাহলে রহিম বাদী, করিম বিবাদী। এখন রহিম দাবি করছে আরজিতে 10 লক্ষ, করিম দাবি করছে 12 লক্ষ, যে আমি তো তার কাছে বেশি টাকা পাবো, আমাকে 2 লক্ষ টাকা দিতে বলেন। এখন বাদী যেহেতু চালাক রহিম, তাই দ্রুত মামলা করে ফেলছে বিবাদী মামলা করার আগেই। এখন যদি ব্যাপারটা এরকম হতো যে রহিম আগে মামলা করার আগে করিম আগে মামলা করে ফেলেছে, তাহলে কি হয়ে যেত? করিমই এখানে বাদী হয়ে যেত, 12 লক্ষ টাকার মামলা হতো তখন। তখন হয়তো বা রহিম বিবাদী হিসেবে 10 লক্ষ টাকা দাবি করতো, এটা সবচেয়ে কি হতো, স্বাভাবিক একটা বিষয় হতো। কিন্তু যখন বাদী চালাক হয় এবং একটু প্রতারক টাইপের ধূর্ত প্রকৃতির লোক হয়, বা বাদী একটু সজাগ হয়, আইন সম্পর্কে, আদালত সম্পর্কে একটু বেশি ধারণা থাকে, সহজ সরল না হয়ে একটু চালাক প্রকৃতির হয়, বা বাদী যে আইনজীবীর কাছে গেছেন তিনি এই বুদ্ধি দেন, একটু কৌশলী যে বুদ্ধিটা দিচ্ছেন, অ্যাডভোকেট যে বুদ্ধিটা দিচ্ছেন সে অনুসারে আগে মামলা করে ফেলেছেন রহিম। সেক্ষেত্রে কি হবে? 10 লক্ষ টাকা দাবি করলো, বিবাদী এসে 12 লক্ষ টাকা দাবি করলো, তাহলে বাদী কি করবে? দ্রুত মামলা প্রত্যাহার করে এখান থেকে সরে যাওয়ার চেষ্টা করবে। কারণ এটা যদি প্রমাণিত হয়ে যায় বাদীকে 2 লক্ষ টাকা দিতে হবে, তাহলে এখানে বাদীর ক্ষতি হয়ে যাবে, তাই মামলাটা প্রত্যাহার করে পালানোর চেষ্টা করবে। তো মামলা যদি প্রত্যাহার করে, তবুও কিন্তু ওই বিবাদী এসে যদি বাধা দেয়, প্রত্যাহার করা হবে না, বা প্রত্যাহার হয়ে গেল বিবাদী এই মামলাকে কি করতে পারবে? পুনর্জীবিত করতে পারবে। মামলা যদি খারিজ হয়ে যায়, বাদী দেখছে যে এই মামলা চালালে, যেহেতু সেট অফ দাবি করেছে লিখিত জবাবে, বুঝতে পেরে যে 2 লক্ষ টাকা আমাকে এক্সট্রা দিতে হবে, রহিম কি করেছে, মামলাটা ঠিকভাবে চালায়নি, তখন মামলা খারিজ হয়ে গেছে। খারিজ হয়ে যাওয়ার পরও এই খারিজ মামলা আবার চালু করতে পারবে বিবাদী, যেহেতু সেট অফ আছে। সেট অফ বলতে দুইজনের সমান সমান অধিকার, মানে দুইজনের অ্যাটিটিউড বা দুইজনের অধিকার বাদীর মতোই হবে। বাদী মামলা করলে মামলা পরিচালনার দায়িত্ব বা এখানে কন্ট্রোল বাদীর উপরে থাকে, প্লেনটিফের উপরে থাকে, বিবাদীর উপরে থাকে না। কিন্তু সেটঅপের ক্ষেত্রে কিন্তু কন্ট্রোল বিবাদীর উপরেও চলে যায়, বিবাদীও কিন্তু কন্ট্রোল নিতে পারে। অর্থাৎ বিবাদীরও যেহেতু এখানে দাবি আছে, বিবাদীও কিন্তু খারিজ আটকাতে পারে, প্রত্যাহার আটকাতে পারে। আর এখানে মনে করেন যে একটা মামলা হলো, বাদী দাবি করলো যে 10 লক্ষ টাকা পাবো, কিন্তু বিবাদী দাবি করছে যে সে কোনো টাকাই পাবে না, বরং তার কাছ থেকেই আমি 12 লক্ষ টাকা পাবো।
মানে বাদী খুব চালাক, সে টাকাই পাবে না, বরং তার কাছ থেকেই পাবে বিবাদী, সে আগে মামলা করেছে। তাহলে এখানে বাদী তার 10 লক্ষ টাকা পাবে এটা প্রমাণ করতে ব্যর্থ হয়ে গেল, কিন্তু বিবাদী প্রমাণ করতে কি সক্ষম হয়ে গেল। তাহলে মামলায় কি হবে? বাদীর বিরুদ্ধে বিবাদীর পক্ষে ডিক্রি হয়ে যাবে। তাহলে একমাত্র বাটোয়ারা মামলা এবং বাটোয়ারা মামলা আর মানি শুটের ক্ষেত্রে যখন সেট অফ দাবি করা হবে তখন বিবাদীর পক্ষেও ডিক্রি হয়ে যেতে পারে। তাহলে উপরোক্ত রূপে বাদীর মামলার সিদ্ধান্ত বাদীর প্রতিকূলে গেল, মানে বাদীর বিরুদ্ধে চলে যাচ্ছে, তাহলে উপরে যে তিনটা পয়েন্ট দেখিয়েছি তিনটাই কি বাদীর বিরুদ্ধে চলে যাচ্ছে না, প্রতিকূলে যাচ্ছে না? যদি যায়, অর্থাৎ বাদীর মামলার বাদীর দাবির গুণাগুণ যেমনই হোক না কেন, মানে বাদী যে দাবি করছে তার গুণ কি হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে, আদালতে যেটা চাচ্ছে সেটার ভ্যালু থাকছে না, ভ্যালুলেস হয়ে যাচ্ছে, মানে ভিত্তিহীন একটা বানোয়াট দাবি করেছে বাদী, এটাকেই গুণাগুণ বলা হচ্ছে। তার মানে যিনি দাবি করছেন সেটার মেরিট কি, এই গুণাগুণের আপনারা এই গুণাগুণের উপরে ইংলিশ একটা শব্দ লিখে রাখেন, মেরিট। মানে বাদীর মামলার মেরিট কি হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে, মেরিটলেস হয়ে যাচ্ছে। বাদীর মামলা যদি মেরিটলেস হয়ে যায় তাহলে এখানে বিবাদীর অধিকার তৈরি হবে বাদীর মতো। তখন বিবাদী দাবি করতে পারে যে এখানে আমার পক্ষে ডিক্রি দেওয়া হোক ইওর অনার। সাধারণত কোনো মামলায় এই বাটোয়ারা এবং এই সেটঅপ ছাড়া বিবাদী পক্ষে ডিক্রি দেওয়া হয় না। একটা মামলা হয় বাদী প্রমাণ করবে, বাদী প্রমাণ করতে পারলে বাদীর পক্ষে ডিক্রি দেওয়া হবে, আর বাদী প্রমাণ করতে না পারলে মামলাটা কি হয়ে যাবে, ডিসমিস হয়ে যাবে, খারিজ হয়ে যাবে, বা ডিক্রি প্রদান করা গেল না এই মর্মে কি আসবে, রায় আসবে। তাহলে বাদী মামলা প্রমাণ করতে পারলে ডিক্রি পাবে, প্রমাণ করতে না পারলে জেনারেল নিয়ম হচ্ছে মামলা খারিজ হয়ে যাবে অথবা ডিক্রি প্রদান করা গেল না, মানে মামলা নামঞ্জুর হয়ে যাবে, এটাই নিয়ম। কিন্তু এই সেটঅপের ক্ষেত্রে এবং বাটোয়ারা মামলার ক্ষেত্রে উভয় পক্ষে ডিক্রি হতে পারে অথবা বিবাদীর পক্ষেও ডিক্রি হতে পারে, এটা একটা ব্যতিক্রম, একটু নোট করে নেবেন। তো এরকম যদি হয় যে বাদীর মামলা মেরিটলেস হয়ে গেছে, মানে গুণাগুণ বিপরীত হয়ে গেছে, গুণ নাই, তাহলে যেমনই হোক না কেন বাদীর মামলা বিবাদী কর্তৃক সেটঅপের দাবিকে প্রভাবিত করবে না। মানে বিবাদী যেটা দাবি করলো 12 লক্ষ টাকা সেইটা কিন্তু নষ্ট হবে না, কারণ বিবাদী তো প্রমাণ করতে সক্ষম হয়েছে মামলায়। এমনকি বিবাদীর অনুকূলে ডিক্রি প্রদান করাও যেতে পারে যদি বিবাদী তার সেটঅপের দাবি প্রমাণ করতে সক্ষম হয়। একটু আগে আমি যেটা বলে ফেলেছি, বস্তুত বা প্রকৃতপক্ষ বা মূলত বাদীর ব্যর্থতার কারণে বাদীর মামলার দাবির গুণাগুণ বা অবস্থান যাই হোক না কেন মামলায় বিবাদীর সেট অফের অধিকারকে বারিত করবে না, বারিত মানে বাধাগ্রস্ত করবে না। ক্ষেত্র বিশেষে বিজ্ঞ আদালত বিবাদীর অনুকূলে, মানে বিবাদীর পক্ষে ডিক্রি প্রদান করে বিবাদীর দাবি সমন্বয় করে দিবেন। তার মানে যে ক্ষেত্রে বাদী মামলা করে বাদী ফেঁসে যায়। খুব মজার একটা ইন্টারেস্টিং জিনিস এটা, আপনাদের জেনে রাখলে মানি শটের ক্ষেত্রে এটা নলেজে নিতে পারবেন, বিশেষ করে বিবাদের ক্ষেত্রে মামলা পরিচালনার সময়। বুঝলেন কিনা, না কনফিউশন থাকলো? তাহলে গুণাগুণ বলতে মেরিট। আচ্ছা, কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন সেট অপ নিয়ে। প্রশ্ন না থাকলে নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিক হচ্ছে টপিক 5, অল্টারনেটিভ ডিসপুট রেজলিউশন, এডিআর। এডিআর দেওয়াটা কম্পালসারি, বিকল্প বিরোধ নিষ্পত্তি। আদালতে যেভাবে মামলা নিষ্পত্তি হওয়ার কথা সাক্ষী প্রমাণ দিয়ে আর্গুমেন্ট করে, এইভাবে যদি নিষ্পত্তি না হয়ে দুই পক্ষকে বুঝিয়ে আলোচনায় বসিয়ে পরস্পর পরস্পরের দাবি যদি মেনে নেয় তাহলে উইন উইন সিচুয়েশন হবে। মামলা কন্টেস্ট হলে এক পক্ষ জিতবে, হয় বাদী জিতবে, না হলে বাদী হেরে যাবে, মানে বিবাদী জিতবে। কিন্তু এডিআর হলে দুই পক্ষই জিতবে, কারণ এডিআর এ যে সলেনামা হয় বা আপোষ নিষ্পত্তি হয়, সলেনামা ডিক্রিতে বা সোলে ডিক্রিতে কি হয়, উভয় পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট কিছু টার্মস এন্ড কন্ডিশন অ্যাপ্লাই, মানে যুক্ত করা হয় সলেনামা ডিক্রিতে। শর্তাবলী থাকে, শর্তাবলীতে কিছু বাদীর পক্ষে যায় কিছু বিবাদীর পক্ষে যায়, উভয় পক্ষই কি খুশি, এটাকে বলে এডিআর। সেটা আদালতের ভেতরে হতে পারে, আদালতের বাইরেও হতে পারে, কিন্তু আদালতে মামলা যেভাবে পরিচালিত হয় এইভাবে না। বিকল্প বিরোধ নিষ্পত্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন, বড় প্রশ্ন 10 নম্বরের জন্য আসতে পারে। মধ্যস্থতা কাকে বলে এটাও, এবং সালিস কাকে বলে
আপিল মোকদ্দমায় বিকল্প বিরোধ। হ্যাঁ, তো যেটা আলোচনা করছিলাম, বিকল্প বিরোধ নিষ্পত্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। এটা একটি বড় প্রশ্ন। বেশি নম্বর পেতে হলে আপনাকে একটু ক্রিয়েটিভ আলোচনা করতে হবে। তাই প্রথমেই একজন বড় ব্যক্তির উক্তি দিয়ে দিয়েছি, একটা কোটেশন, আলবার্ট আইনস্টাইন। ইনাকে তো পৃথিবীর সবাই চিনেন প্রায়, যারা শিক্ষিত মানুষ। ইনাকে না চেনার কিছু নাই। তো ইনার একটা বক্তব্য হচ্ছে, পিস ক্যান পিচ ক্যান্ট বি কেপ্ট বাই ফোর্স, ইট ক্যান অনলি অ্যাচিভড বাই আন্ডারস্ট্যান্ডিং। মানে জোর করে শান্তি ধরে রাখা যায় না, বা শান্তি কায়েম করার জন্য জোর জুলুম করা যায় না। এইটা সমঝোতা বা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে কিন্তু অর্জন করা সম্ভব। আইনস্টাইনের এই উক্তির সঙ্গে একমত হয়ে আমরা বলতে পারি, পারস্পরিক সমঝোতায় একটি জটিল সমস্যাও সহজে সমাধান করা যায়। আইন ও বিচার বিভাগ ন্যায় বিচার প্রতিষ্ঠাকল্পে বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধিমালা প্রণয়ন করে করে এবং দেশের প্রচলিত আইনগুলোর মধ্যে একে সংযুক্ত করে আইন ব্যবস্থায় এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে, যা ন্যায় বিচার প্রাপ্তিকে আরো বেগবান ও ত্বরান্বিত করেছে। এটা পড়ে একটু সাহিত্যের মতো লাগছে না? আইনের মতো লাগছে না, কারণ এটা সাহিত্যের মতোই বিষয়। একটু সৃজনশীল ভাবে লেখা হয়েছে। প্রথমে ইংরেজি একটা কোটেশন দিলাম, তারপরে এই বিকল্প বিরোধ নিষ্পত্তির সাথে এই কোটেশনের যে বক্তব্য, মূল বক্তব্যর কি মিল আছে, কিভাবে প্রতিফলিত হয়েছে এডিআর এর সাথে, সেটা কিন্তু তুলে ধরলাম। তো আইনে কিন্তু বিকল্প বিরোধ নিষ্পত্তি রাখা হয়েছে কি কারণে? যে যখন মামলাটা এক পক্ষ মামলা করলো, আর্জি দিয়ে দাবি করলো, অপর পক্ষ আসলো, আসার পরে সমন পেয়ে এসে লিখিত জবাব প্রদান করলো। লিখিত জবাবে যখন দেওয়া হলো, তারপরের স্টেপে কিন্তু এডিআর। এডিআরে মানে সুযোগ দেওয়া হয় যে আপনারা আপোষ করে নেন, ঝামেলা হয়েছে, মামলা হয়েছে, ঠিক আছে, এবার আপোষ করে নেন। এখন বলতে পারেন যে আপোষ করে যদি নিতই তাহলে মামলা কেন করেছে? আচ্ছা, আপোষ যখন মামলা করা হয়, এখানে পক্ষদ্বয়ের সাথে কি যুক্ত হয়? আইনজীবীর মেধা যুক্ত হয়। দুই পক্ষ, দুই, অন্তত দুইটা কৌশলী বা কোনো অ্যাডভোকেট একা কাজ না করলে তার একটা সেরেস্তা থাকে। তার মানে সেরেস্তায় আলোচনা হয় মামলাটা নিয়ে। বাদী পক্ষের সেরেস্তায় আলোচনা হলো, অপরদিকে বিবাদী পক্ষের সেরেস্তায় আলোচনা হয়েছে। যখন দুই পক্ষ একসাথে আসে, দুই পক্ষের আইনজীবী যদি একটু চেষ্টা করে এবং আদালতের বিচারক যদি চেষ্টা করেন, তাহলে কিন্তু এই তিনটা পক্ষ মিলে একটা সমঝোতা হতে পারে। অর্থাৎ যখন পক্ষরা, আহ, যাদের মধ্যে মামলা চলছে, বাদী বিবাদীরা নিজেরা যখন সমস্যার সমাধান করতে পারেননি, তখন আইনজীবীর কাছে গেছেন। আইনজীবী মামলা রেডি করেছেন, আদালতে দিয়েছেন। বিবাদী পক্ষের আইনজীবী পড়েছেন, সেটা বুঝেছেন, তাদের কি বক্তব্য শুনেছেন, শুনে একটা সুন্দরভাবে লিখিত আকারে লিখিত জবাব দিয়েছেন। এবার এডিআরে গিয়ে পরস্পরকে যদি একটু ক্যাজুয়ালি প্রস্তাব দেওয়া হয়, কারণ আমরা আদালতে যারা কাজ করি, আমরা নিজেদের মধ্যে কিন্তু দ্বন্দ্বে জড়াই না। একটা মামলায় হয়তোবা দাঁড়ালাম, এক পক্ষ জামিন চাইলো, আরেক পক্ষ বাধা দিলাম, হয়তোবা জামিন হয়ে গেল, একটু মন খারাপ হলো যার বাদী পক্ষের, জামিন হলো না, বাদী পক্ষ খুশি হলো, আসামি পক্ষ একটু মন খারাপ করলো। কিন্তু আদালত থেকে বের হয়ে হয়তোবা একসাথে বসে আবার ওই অ্যাডভোকেটরা চাপান করছি, আমরা গল্প করছি। তার মানে মামলা মামলার জায়গায় এবং আমাদের অ্যাডভোকেটদের মধ্যে সম্প্রীতি অন্য জায়গায়। কারণ একটা মামলা দিয়ে তো আর হবে না, এই জায়গায় আদালত প্রাঙ্গণে আমাদের চলতে হবে সবার সাথে সম্পর্ক ভালো রেখে। তো এই কারণেই, এই যে সম্পর্কের জন্যই আদালতে আসার পর এডিআর রাখা হলে অনেক সময় অ্যাডভোকেটের কথা বলে বাদী বিবাদীদেরকে বসানোর একটা পরিবেশ তৈরি হয় এবং কনভিন্স করার একটা সুযোগ থাকে। তাই আমরা অনেক সময় এডিআর করে ফেলি মামলা দ্রুত নিষ্পত্তির জন্য। বাদীও চেষ্টা করে মামলা দ্রুত শেষ হয়ে যাক, তাই এডিআর এর একটা প্রস্তাব দেওয়া হয় বিবাদীদের। এডিআর যদি হয় তো ভালো, না হলে মামলা চলে। তো এডিআর কিন্তু হয়, এডিআর হওয়ার সম্ভাবনা থাকে, সামান্য হলেও থাকে। তো এটাই কিন্তু বলার চেষ্টা করা হলো প্রথমে। তাহলে প্রথম প্যারা ইন্ট্রোডাকশন শেষ, দ্বিতীয় প্যারা বিকল্প বিরোধ নিষ্পত্তি কি। এবার আমরা দিব ডেফিনেশন। আইন সিদ্ধ পদ্ধতি মেনে ও সহমত
পোষণ করে আদালত বা সাধারণ আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে বিকল্পভাবে পক্ষগণের বিরোধ বা সমস্যার নিষ্পত্তিকরণই হচ্ছে বিকল্প বিরোধ নিষ্পত্তি, যাকে ইংরেজিতে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন বা এডিআর বলা হয়। বিকল্প বিরোধ নিষ্পত্তিকে রেস্টোরেটিভ জাস্টিস এর সঙ্গে তুলনা করা যেতে পারে, যেখানে পক্ষগণকে পরস্পরের সম্মুখে বসিয়ে ঘটনার আর্থসামাজিক ও মানসিক কারণ খোঁজা হয়, কি কারণে মামলা করলো, কি সমস্যা এটা বোঝা হয়। শুধুমাত্র মানে রাগের কারণে অনেক সময় মামলা করে, মানে মানসিক অবস্থা আর্থসামাজিক বিষয়েও মামলা করে। তো যখন একটা সমঝোতা দুইজন পাশাপাশি বা মুখোমুখি বসানো হয় একটা আলোচনা সভায়, সেটা এডিআর এর কয়েকটা প্রকার আছে, তার মধ্যে বহুল ব্যবহৃত হচ্ছে মধ্যস্থতা এবং আরবিট্রেশন বা সালিসি কার্যক্রম। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কি প্রতিকার চায়, মানে এখানে বাদী কি প্রতিকার চাচ্ছে তার উপর গুরুত্ব আরোপ করা এবং ভবিষ্যতে যেন অপরাধ সংঘটিত না হয় সেদিকে নজর রাখা। সার্বিক দিক বিবেচনায় একটি বিরোধ দ্রুত নিষ্পত্তিকল্পে উক্ত পদ্ধতি দিন দিন জনগণের মাঝে জনপ্রিয় হয়ে উঠছে। যারা শান্তি পছন্দ করেন, দ্রুত মামলা নিষ্পত্তি চান, প্রতিকার চান, তারা অবশ্যই এডিআর এ একটু মনোযোগী হওয়ার কথা। তাহলে এডিআর এর সংজ্ঞা দিয়ে দিলাম, বিভিন্ন ধরনের বিকল্প বিরোধ নিষ্পত্তির বিধান, মানে বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর এর এবার ক্লাসিফিকেশন বা প্রকারভেদ দিচ্ছি। আমরা কি প্রশ্ন পড়ছি? এডিআর এর বিস্তারিত আলোচনা, যা জানেন তাই লিখেন। এডিআর সম্পর্কে লিখছি তাই বিস্তারিত লিখছি, যা যা জানি। বিকল্প বিরোধ নিষ্পত্তির মূল লক্ষ্য মামলায় জটিলতা এবং দীর্ঘসূত্রিতা পরিহার করা। আমাদের দেশে তিন ধরনের বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা রয়েছে, এর বাইরেও আছে কিন্তু এই তিন ধরনেরই বেশি চলে। এক নম্বর হচ্ছে আলাপ আলোচনা বা নেগোসিয়েশন। এই পদ্ধতিতে পক্ষগণ কারো সাহায্য ছাড়াই নিজেরা আলাপ আলোচনার মাধ্যমে সমঝোতায় উপনীত হয়, অন্য কাউকে লাগে না, নিজেরাই যথেষ্ট। মধ্যস্থতা বা মিডিয়েশন, এই পদ্ধতিতে তৃতীয় কোনো ব্যক্তি মধ্যস্থতাকারী নিযুক্ত হন এবং কোনো ধরনের জোরারোপ মানে ফোর্স অ্যাপ্লাই করা হয় না, বা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া ব্যতীত আলাপ আলোচনার মাধ্যমে দুই পক্ষকে একটি সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করা হয়। সিপিসি এর 89 এ ধারার বিধান মতে, 89 এ ধারার মধ্যে কিন্তু মিডিয়েশন বা মধ্যস্থতার সংজ্ঞা দেওয়া হয়েছে। মধ্যস্থতা বলতে নমনীয়তা, অনানুষ্ঠানিক, অবাধ্যতামূলক মানে কেউ মানতে বাধ্য নয়, গোপনীয়তা, অপ্রতিদ্বন্দ্বিতামূলক এবং সমঝোতামূলক বিরোধ নিষ্পত্তিকে বোঝায়, যা আংশিকভাবে বা সম্পূর্ণরূপে উভয় রূপে মীমাংসা হতে পারে। অর্থাৎ বাদী একটা কিছু দাবি করলো, একটা মামলায় মনে করেন যে দুইটা সম্পত্তি নিয়ে আসতে পারে, হয়তো বা দুইটা তফসিল আছে, দুইটা দাগের মামলা, দুইটা দাগের সম্পত্তি, দুইটা খতিয়ানের সম্পত্তি। তো একটা দাগের সম্পত্তি বা একটা খতিয়ানের সম্পত্তি মীমাংসা হলো, ওইটা মেনে নিলো এবং মামলা অর্ধেক সলভ হয়ে গেল, এবং বাকি যেটা মীমাংসা হলো না সেটার জন্য মামলা চললো। এরকমও হতে পারে, আবার পুরোটাই সমাধান হতে পারে, আংশিকও হতে পারে, পুরোটাও হতে পারে। মূলত বিবাদী কর্তৃক লিখিত জবাব পেশ করার পর, একটু আগে আমি এটা বলে দিয়েছি যে কখন এডিআর দেয়, পক্ষসমূহ হাজির সাপেক্ষে উভয় পক্ষ যদি হাজির হয়, শুনানি মুলতবি রেখে, আচ্ছা বিবাদী যখন লিখিত জবাব দেয় তার মানে তো বিবাদী হাজির হয়ে গেল, তার মানে উভয় পক্ষ হাজির বলে এটাকে। বিচারিক আদালত নিজে বা আইনগত সহায়তা আইন 2000 অনুসারে তিনটা পক্ষকে দিতে পারে। কারা কারা মেডিয়েটর হতে পারেন? আইনগত সহায়তা কর্মকর্তা মানে লিগ্যাল এইড কর্মকর্তা যিনি, পক্ষ সময় নিযুক্ত আইনজীবী, বাদী বিবাদীর নিযুক্ত আইনজীবী, স্থানীয় বার সমিতির সভাপতির সাথে পরামর্শপূর্বক জেলা জজ কর্তৃক প্রণয়নকৃত প্যানেল হতে মধ্যস্থতাকারীর, যেটাকে ইংরেজিতে বলে প্যানেল অফ মিডিয়েটরস, এর নিকট মোকদ্দমাটির মধ্যস্থতার জন্য প্রেরণ করা হয়। তার মানে তিন ধরনের ব্যক্তিদের কাছে মেডিয়েশনের জন্য পাঠানো হয়।
অবসরপ্রাপ্ত জজ প্যানেলের কোনো সদস্য বা যোগ্য কোনো ব্যক্তি মধ্যস্থতাকারী হিসাবে নিয়োগ পেতে পারেন। তার মানে মধ্যস্থতাকারী হওয়ার যোগ্যতা কার আছে সেটা বলা হচ্ছে। একাধিক মধ্যস্থতাকারী নিয়োগে বাধা নেই, একজন বা একের অধিকও হতে পারে। মধ্যস্থতাকারীকে মোকদ্দমার পক্ষগণ ফি প্রদান করে থাকেন। মধ্যস্থতা কি বিনা পারিশ্রমিকে বা সম্মানিতে কেউ করবে না। বিনা মানে বিনা পারিশ্রমিকে কেউ কোনো কিছু আসলে দুনিয়াতে করে না। সবারই একটা কি থাকে, স্বার্থ থাকে। তো একটু পারিশ্রমিক দেওয়া হয়, তিনি যেহেতু একটা কাজ করে দিবেন তাকে তো একটু পারিশ্রমিক দিতেই হবে। তাহলে তার আগ্রহ থাকবে কাজের। আর না হলে মধ্যস্থতা করে খুঁজেই পাওয়া যাবে না যদি ফি দেওয়া না হয়। যা মধ্যস্থতার পরবর্তী 60 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। প্রজাতন্ত্রে লাভজনক পদে নিযুক্ত ব্যক্তি মধ্যস্থতাকারী হিসাবে নিয়োগ পাবে না। মোকদ্দমার পক্ষগণ নিজেরা 10 দিনের মধ্যে মধ্যস্থতাকারী নিয়োগে ব্যর্থ হলে বিজ্ঞ আদালত পরবর্তী 7 দিনের মধ্যে প্যানেল হতে মধ্যস্থতাকারী নিয়োগের ব্যবস্থা করবেন। এমসিকিউ এ 89 ধারাতে এইগুলোই বলা হয়েছে, আপনারা একটু পড়ে নেবেন। এরপরে সালিশ বা আরবিট্রেশন, মধ্যস্থতার শেষের টুকু পড়ে নেবেন, বুঝতে না পারলে প্রশ্ন করবেন। আরবিট্রেশন কি? এই প্রক্রিয়াটির ধরন মধ্যস্থতার মতো হলেও কিছুটা নিয়মনিষ্ঠভাবে সম্পাদিত হয়, যেখানে তৃতীয় পক্ষ হিসাবে আদালত বা কোনো আরবিট্রেশন বডি থাকে। আরবিট্রেশন বডি বলতে যারা আরবিট্রেশন করে থাকেন, যেখানে পক্ষগণকে সমঝোতায় এনে সমাধান প্রণয়ন করা হয়। সিপিসির 89 বি এখানে আছে, সালিশের বিধান সংযুক্ত করা হয়েছে। তাহলে সালিশের বিধান কোথায় আছে? 89 বিতে। আর মধ্যস্থতার বিধান আছে এতে। সালিসী আইন 2001 এর ধারা 9 অনুসারে মোকদ্দমার প্রত্যাহারের পর সালিসের মাধ্যমে রায় বা রোয়েদাদ প্রাপ্ত না হলে উক্ত বিষয়ে পুনরায় মোকদ্দমা দাখিলের পক্ষগণ অধিকারী হবে। মনে করেন যে সালিসে মামলাটা যাচ্ছে, সালিসে মামলা যাওয়ার শর্তে মামলাটা প্রত্যাহার করে নিল বাদী পক্ষ। এবার সালিসে যাওয়ার পরে সেখানে যে কোনো ফল পেল না বাদী, তাহলে সালিসের রায়কে রোয়েদাদ বলা হয়। এ রোয়েদাদ পেল না, যদি রোয়েদাদ না পাই তাহলে সেটা তো আর জারি করতে পারছে না। রোয়েদাদ নিয়ে সে কিন্তু আদালতের ডিক্রি রায়ের মতোই জারি করা যায়, মানে সেটা দাবি আদালতের মাধ্যমে পূরণ করা যায়। তো রোয়েদাদ যদি না পাই, সালিসে যদি ফলপ্রসূ না হয়, সালিসটি কোনো কিছু না পায় বাদী, তাহলে তিনি আবার নতুন মামলা করতে পারবেন, যে সালিসে যে কাজ হলো না আবার মামলা করতে পারবেন। এটাই বলা হচ্ছে আপিল মোকদ্দমায় বা আপিলে মধ্যস্থতা। এইটা 89 সিতে আছে। এটা 89 এতে যে বিধান আছে সেই বিধানটা প্রয়োজনীয় পরিবর্তন বা মুতার্দিস মুটান্দিস করে, এটা একটা আরবি শব্দ কিন্তু, আরবি টার্ম। প্রয়োজনীয় পরিবর্তন করে যেটা মূল মামলায় মধ্যস্থতা আছে 89 এতে, আমরা একটু আগে যে বিধানগুলো দেখলাম সেটাই আপিলের বিধান হিসেবে কাজ করবে, সামান্য পরিবর্তন করে, প্রয়োজনীয় পরিবর্তন করে। তাহলে বিকল্প বিরোধ নিষ্পত্তি 3 প্রকারের আমরা আলোচনা শেষ করলাম। এবার পরের টপিকে যাচ্ছি। কি টপিক? বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধানটি প্রত্যাবর্তনের উদ্দেশ্য বা সুবিধা কি? উদ্দেশ্য বা সুবিধা, কেন এটা করা হয়েছে বা প্রয়োজনীয়তা, যেটাই বলি না কেন, এখানে পড়লে আপনারা বুঝতে পারবেন। সমস্যা যতই গুরুতর হোক না কেন, তার সমাধানের উত্তম পন্থা হলো সমঝোতা। উভয় পক্ষ যদি মেনে নেয় তাহলে অনেক বড়ই সমস্যার সমাধান হয়ে যেতে পারে। আলাপ আলোচনার মাধ্যমে একটি যথোপযুক্ত সিদ্ধান্তে আসা। বিকল্প বিরোধ নিষ্পত্তির মূল উদ্দেশ্য মামলা মোকদ্দমার জটিলতা পরিহার করা, মামলার অযাচিত ব্যয়ভার হ্রাস করা। মামলা বেশি দিন চললে পক্ষদের খরচ হবে, উকিল খরচ হবে, আদালতে যাতায়াত খরচ হবে, হাজিরা কিনতে কিনতে অবস্থা খারাপ হয়ে যাবে, পিটিশনে কোর্ট ফি দিতে হবে, পিটিশন কিনতে হবে, মানে চারিদিক দিয়ে খরচ। পক্ষগণের মধ্যে সম্প্রীতি সৃষ্টি হবে। তাহলে যেহেতু মামলার খরচ কমে যাচ্ছে, মধ্যস্থতা করলে সহজে যদি সমাধান হয়ে যায়, উভয় পক্ষ উইন উইন সিচুয়েশন, উভয় পক্ষ জিতে গেল। উভয় পক্ষের কিছু না কিছু শর্ত সেখানে থাকছে সোলেনামাই, তাই তারা লাভবান হয়। এটা পড়বেন, সহজ ভাষাতে লেখা আছে, যেই পয়েন্টটা বুঝতে পারবেন না আমি বুঝিয়ে দেব। তাহলে মধ্যস্থতা কেন করা হয় নিজের ভাষায় লিখবেন, এটা আমার ভাষায় তৈরি করে দেওয়া আছে সহজে।
এটা বুঝতে, এটা যদি ভালো না লাগে নিজের ভাষায় লিখবেন, তাহলে হয়ে যাবে। তাহলে এই এডিআর সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারলাম। এবার মধ্যস্থতা কাকে বলে এটা যদি পড়ি, এই যে একটু আগে যে মধ্যস্থতা আমরা পড়লাম, সেটা কিন্তু এখানে রিপিট করা হয়েছে। সালিস কাকে বলে, 1 নম্বর প্রশ্নের উত্তরে কিন্তু সালিস সম্পর্কে আমরা পড়েছি, রিপিট করা হয়েছে। আপিল বা আপিলের মধ্যস্থতা, এটাও 1 নম্বর প্রশ্নের মধ্যেই ছিল। মানে বড় প্রশ্নকে ভেঙে ভেঙে যদি আসে, ছোট প্রশ্ন আকারে আসে, 2-3 নম্বরের জন্য আসে, তাহলে কিভাবে লিখবেন সেটাই রিপিট করা হয়েছে। যারা মধ্যস্থতাকার হিসাবে নিয়োগ পেতে পারেন, এটাও কিন্তু আমরা 1 নম্বর প্রশ্নের মধ্যে আলোচনা করেছি, ছোট আকারে। এখানে একটু আমি পয়েন্ট আকারে দিয়েছি কারা কারা। 89 এর মধ্যে কিন্তু এটা বিআর অ্যাক্টের মধ্যে আছে, মানে আইনের যে ধারার মধ্যে আছে কি, বিচারিক আদালত নিজে, আইনগত সহায়তা কর্মকর্তা, পক্ষসমূহে নিযুক্ত আইনজীবীগণ, তারপরে বারের সভাপতির সাথে পরামর্শক্রমে জেলা জজ প্যানেল নিয়োগযুক্ত করবেন মধ্যস্থতাকারী হওয়ার জন্য। অবসরপ্রাপ্ত জজ, যোগ্য কোনো ব্যক্তি মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ পেতে পারেন। তাহলে এইভাবে আমরা পয়েন্টের সংখ্যা বৃদ্ধি করেছি। যারা মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ পেতে পারে না, এটা যদি আসে, এমসিকিউ প্রশ্ন আসতে পারে এটা, কারা হতে পারে না, প্রজাতন্ত্রে লাভজনক পদে নিযুক্ত কোনো ব্যক্তি, তার মানে চাকরিজীবী কোনো ব্যক্তি, যিনি বেতন পান, বোনাস পান, তিনি কি হতে পারবেন না, মধ্যস্থতাকার হিসেবে নিয়োগ পেতে পারেন না। লাল কালি দিয়ে আন্ডারলাইন করলাম, যেন লাল কালির বিষয়টা মনে থাকে, যে ইনি হতে পারবেন না। তাহলে দেখেন, কারা হতে পারবে কারা হতে পারবে না দিয়ে দিলাম। যদি প্রশ্ন আসে ওইভাবে যে কারা হতে পারবে না, এমসিকিউ হোক, রিটেন হোক বা ভাইবা হোক, আশা করি উত্তর দিতে পারবেন। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্নে, বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধানটি প্রত্যাবর্তনের উদ্দেশ্য বা সুবিধা কি। এটা মেবি পড়লাম। হ্যাঁ, 1 নম্বর প্রশ্নের মধ্যে আমরা এটা পড়েছি। সেটাকে এখানে আমি কিন্তু পয়েন্ট আকারে আবার উপস্থাপন করেছি। এর আগে সেটা ঢালাও আকারে ছিল, এবার পয়েন্ট আকারে দেওয়া হয়েছে। এই যে ব্যয়ভার, অযাচিত ব্যয়ভার হ্রাস করা, পক্ষগণের মধ্যে সম্প্রীতি সৃষ্টি করা, এগুলো কিন্তু ছিল। তাহলে আগে কি আকারে ছিল, ঢালা আকারে ছিল, মানে প্যারা আকারে ছিল, আর এখানে পয়েন্ট আকারে 7টা পয়েন্টে আমি আলোচনা করেছি। আচ্ছা, আপনাদের যদি এই অংশটুকু ভালো লাগে, পয়েন্ট আকারে এটা ওখানে রিপ্লেস করে দিবেন। আর যদি ওইটা ভালো লাগে, ওইটা আবার এখানে রিপ্লেস করে দিবেন। তার মানে দুইভাবে আমি বিষয়টি উপস্থাপন করেছি, যেটা আপনাদের ভালো লাগে সেটাই আপনারা পড়বেন। তাহলে ছোট করে প্রশ্ন আসলে লিখবেন ছোট করে, আর যদি বড় প্রশ্ন আসে নম্বর দেখবেন কত নম্বরের, বেশি নম্বর বেশি করে লিখতে হবে। আজকের আমরা সর্বশেষ টপিক পড়ব, হচ্ছে টপিক 6, অ্যাডজর্নমেন্ট, মুলতবি বা কার্যক্রম স্থগিত। এটা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই টপিকটা থেকে আমরা 2টি মাত্র প্রশ্ন পড়ব। মোকদ্দমা মুলতবি সংক্রান্ত বিধান বিস্তারিত আলোচনা করেন। এই যে বিস্তারিত বলে 10 নম্বরের জন্য আসতে পারে, বিস্তারিত বললে এর মধ্যেই সবকিছু আমরা দিয়ে দিচ্ছি। অতএব যখনই বিস্তারিত দেখছি, তখন ছোট ছোট অনেক প্রশ্নের সমন্বয় থাকছে সেখানে। মুলতবি কাকে বলে, মোকদ্দমার শুনানির বিভিন্ন পর্যায়ে পক্ষগণের সুবিধা ও তাদের আবেদন ক্রমে মোকদ্দমার শুনানি স্থগিত রাখা হয় এবং পরবর্তী ধার্যকৃত দিনে পুনরায় শুনানির কার্যক্রম চলতে থাকে। মোকদ্দমার যে কোনো পর্যায়ে আদালতকে উপযুক্ত কারণ প্রদর্শন করলে, কি কারণে সময় চাওয়া হচ্ছে সেটা যদি আদালতকে বোঝানো যায়, তাহলে আদালত মোকদ্দমার যে কোনো পক্ষকে সময় মঞ্জুর করতে পারে এবং সময় সময় মোকদ্দমার শুনানি মুলতবি রাখতে পারে। মানে বিভিন্ন সময় সময় বলতে বিভিন্ন সময়ে, বা সময়ে সময়ে কথাটা লিখতে পারেন, একার দিয়ে দিলে আরো ভালো হচ্ছে মনে হয়, যে সময়ে সময়ে মোকদ্দমার শুনানি মুলতবি রাখতে পারেন বা পারে। শুনানি মুলতবি রেখে আদালত মূলত আবেদনকারী পক্ষকে সময় মঞ্জুর করেন। তাহলে মুলতবি বলতে টাইম পিটিশন আমরা দিই। টাইম পিটিশন খুব সবাই, অনেক মক্কেলরাও জানে। অনেক আসামি বলে, স্যার আজকে তো যেতে পারবো না, একটু টাইম পিটিশন দিয়ে দিয়েন। মানে টাইম পিটিশন কি, যার 2-1টা মামলা আছে, 2-3 দিন আদালতে এসেছে, সেই বুঝে গেছে টাইম পিটিশন কি। টাইম পিটিশন হলে সময় বেঁচে যায় আসামির বা কোনো পক্ষের। আবার কি, তাকে আদালতে আসতে হয় না, তার মানে গাড়ি ভাড়াটাও সে
যাতায়াত খরচটা বেঁচে গেল এবং দুপুরে নাস্তা করার খরচটা বেঁচে গেল। হয়তোবা আদা মানে আইনজীবীর যে ফিটা, এটা হয়তোবা অনলাইনে বিকাশ বা অন্য মাধ্যমে দিয়ে দেয়, বা পরের ডেটে দিয়ে দিব, স্যার চালিয়ে নিয়েন এই ডেটটা। এরকম অনেক অনুরোধ আসে আমাদের কাছে। তো টাইম মঞ্জুর করাটাই হচ্ছে মুলতবি। কোথায় আছে আদেশ 17-তে মুলতবি বিষয়ে আলোচনা করা হয়েছে। তার মানে আমরা ধারার মধ্যে মুলতবি পাই না, আদেশ 17 অর্ডার 17-এর মধ্যেই কি অ্যাডজর্নমেন্ট পাই। এই আদেশের বিধি 1-এর উপবিধি 1 অনুযায়ী 1-এর 1-এ আছে, আদালত মামলার যে কোনো পর্যায়ে উপযুক্ত কারণ থাকলে কোনো পক্ষের আবেদন ক্রমের ভিত্তিতে আবেদনের ভিত্তিতে শুনানি মুলতবি মঞ্জুর করতে পারেন, মানে টাইম পিটিশন গ্র্যান্ট করতে পারেন। তবে উপবিধি 6 অনুযায়ী আদালত যদি স্বেচ্ছা প্রণোদিত ইংরেজি কি সুমুটু হয়ে শুনানি মুলতবি করেন, তবে তার কারণ লিপিবদ্ধ করতে হবে। পক্ষরা আবেদন করলে না, আদালতের সমস্যা থাকতে পারে। আদালত নিজে থেকে যদি কোনো সময় দেয় এই মামলা শুনানি হলো না, তাহলে তিনি কেন সময় দিলেন তিনি নিজে লিপিবদ্ধ করবেন। যেমন গতকালকে আমার একটা মামলা ছিল, সেই মামলায় শুনানির জন্য 1 ঘন্টা বসে আছি। শেষের দিকে এটা ছিল হচ্ছে অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব, একটা আপিল মামলা। মামলাটি আসছে নওগাঁ থেকে। তো ওই মামলায় আমি রেসপন্ডেন্ট পক্ষে, 3 জন রেসপন্ডেন্ট আছে আর 6 জন মেবি আপিলকারী। তো আমার যে রেসপন্ডেন্ট তিনি এসিল্যান্ড নওগাঁ সদর সেখানে জয়যুক্ত হয়েছেন। তারপরে এডিসি রেভিনিউ সেখানেও জয়যুক্ত হয়েছে নওগাঁতে। তারপরে তারা আবার রাজশাহীতে অতিরিক্ত বিভাগীয় কমিশনের যে আদালত সেখানে তারা মামলায় আপিল করেছেন। তো সেখানে আমরা লিখিত জবাব দিয়েছি, যুক্তিতর্ক দিয়েছি। সেখানে কালকে শুনানি করব গতকালকে। এখন আদালত নিজে থেকে সুমোটো হয়ে কি করলেন, সময় দিয়ে দিয়ে দিলেন, আরেকটা ধার্য তারিখ দিয়ে দিলেন, মেবি 8/4, মানে এপ্রিল মাসের 4 তারিখে ডেট হলো সেটা শুনানির। আমরা কেউ সময় চাইনি, কিন্তু আদালতের নিজেরই সময় নাই। মানে এখানে আহ, যিনি বিভাগীয় কমিশনার আছে তার কার্যালয়ে মিটিং আছে। তাই 3টাতে উনি আদালত শুরু করেন, সাধারণত 4টাতে মিটিং, 1 ঘন্টাতে ওনাকে কোর্ট কমপ্লিট করতে হবে। তাই 2-3টে মামলা শুনানি হলো এবং বাকি 3-4টা মামলার শুনানি তিনি সুমুটো হয়ে নিজ থেকেই সময় দিয়ে দিলেন। আমাদের আর কিছু করার থাকলো না, আমরা ঘুরে চলে আসলাম। আচ্ছা, এই হচ্ছে সুমুটো, এই নিজে থেকেই দেওয়া। আমরা পক্ষরা 2 জনই রেডি ছিলাম, 2 পক্ষই, আপিলকারীও ছিলেন, 2টা আইনজীবী, আর আমরা রেসপন্ডেন্ট পক্ষেও ছিলাম রেডি। কিন্তু তারপরেও শুনানি হলো না, কারণ আদালত নিজে থেকেই দিয়ে দিলেন। তো একই বিষয় তাই রিলেট করতে পারলাম বলে আমি আপনাদেরকে আমার বাস্তব উদাহরণ থেকে দিলাম মামলার। মুলতবির ভাগ, আদেশ 17-এর অধীনে মামলার শুনানি মুলতবি 2 ভাগে ভাগ করা যায়। মুলতবির ভাগ মানে কখন শুনানি দেওয়া হবে তার উপর ভিত্তি করে মুলতবির ভাগ করা হয়েছে। কি, 1 নম্বর হচ্ছে শুনানি, চূড়ান্ত শুনানি অর্থাৎ প্রেমটরি হিয়ারিং বা পিএইচ এর আগের পর্যায়ে মুলতবি, যেটা বিধি 1 উপবিধি 3 অনুসারে, এবং চূড়ান্ত শুনানি বা প্রেমটরি হিয়ারিং বা পিএইচ পর্যায়ে, অর্থাৎ পিএইচ যখন শুরু হয়ে গেছে তখন মুলতবি বিধি 1 উপবিধি 4 অনুসারে। তাহলে উপবিধি 3 এবং 4-এ বলা হচ্ছে যে পিএইচ এর আগে এবং পিএইচ পর্যায়ে। পিএইচ শুরু হয়ে গেছে মানে সাক্ষী শুরু হয়ে গেছে, ওই সময় মুলতবি কয়টা দিবে, আর পিএইচ এর আগে কয়টা দিবে সেটা বলা আছে। এখান থেকে প্রচুর এমসিকিউ প্রশ্ন আসে। গতবার মনে হয় এখান থেকে 2টা কি 3টা প্রশ্ন আসছিল জাস্ট এই এই অংশটুকু থেকে। আর এবার গতবার যেহেতু লিখিত প্রশ্ন এখান থেকে আসেনি, আপনাদের জন্য এইটা অ্যাডজর্নমেন্ট থেকে লিখিত প্রশ্ন আসার খুব ভালো একটা সম্ভাবনা আছে। তো চূড়ান্ত শুনানি বা প্রেমটরি হিয়ারিং এর আগের পর্যায়ে মুলতবি প্রতিপক্ষ বলতে পক্ষ তো 2টাই থাকে, একটা বাদী একটা বিবাদী। আচ্ছা, এখানে একটু প্রশ্ন করে আপনাদের, বাদী বিবাদী 2টা পক্ষ আমরা জানি, কিন্তু একটা মামলায় 3টা 4টা 5টাও পক্ষ হতে পারে, অনেক পক্ষ হতে পারে। কিভাবে, কেউ কি বলতে পারবেন একটা সিভিল মামলায় 2টার বেশি পক্ষ হতে পারে? কখন, কিভাবে, কারো নলেজে আসছে? আমরা জানি
সিভিল মামলার কথা বলছি, যেহেতু সিআরপিসি পড়ছি, নিশ্চয়ই সিভিল মামলা ক্রিমিনাল মামলার কথা না। তো সিভিল মামলায় আমরা জানি যে বাদী একটা পক্ষ, বিবাদী একটা পক্ষ, কিন্তু সিভিল মামলায় দুইটা পক্ষের বেশি পক্ষ হতে পারে। তাহলে বেশি পক্ষ যদি হয়, পাঁচটা পক্ষ যদি হয়, পাঁচটা পক্ষকেই কিন্তু সময় দিতে হবে। এখানে প্রতিপক্ষ বলা হচ্ছে তাই, মানে ইচ পার্টি, প্রতি পার্টিকে আলাদা আলাদা সময় দিতে হবে। প্রতিটা পক্ষেরই অধিকার আছে। মিলন ভাই হাত উত্তোলন করেছেন, তাড়াতাড়ি লাইনে আসেন। আসসালামু আলাইকুম হ্যাঁ, বলেন। স্যার। বাদী বিবাদী ছাড়াও আরো পক্ষ হতে পারে, যেরকম মোকাবেলা বিবাদী, যে যাদের কাছে হলো মামলা, ইয়ে, মকদ্দমার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কোনো দাবি দেওয়া নেই, অথচ ওই মকদ্দমা বিচার করার স্বার্থে তাদের পক্ষভুক্ত করার প্রয়োজন আছে, এরকম। আচ্ছা, মনে করেন মোকাবেলা বিবাদী এবং বিবাদীরা সবাই মিলে একটা অ্যাডভোকেট ধরেছে, তাহলে কয়টা পক্ষ হবে মামলার? জি। বাদী, বাদীর অ্যাডভোকেট তো একটাই হবে, তাই না? জি। তাহলে বাদী একটা পক্ষ, সকল বাদী একসাথে আসে একটা পক্ষ। তাহলে জি। বিবাদী এবং মোকাবেলা বিবাদী মিলে সবাই মিলে একটা অ্যাডভোকেট ধরেছে, ঠিক আছে? জি। তাহলে বাদী পক্ষের একজন অ্যাডভোকেট, বিবাদী পক্ষের একজন অ্যাডভোকেট, তাহলে দুইটা পক্ষ হলো। জি। তাহলে তো দুইয়ের অধিক পক্ষ হলো না। আমি বলছি দুইয়ের অধিক পক্ষ কখন হবে মামলায়, বাস্তবে? এবং প্রতিটা পক্ষের জন্য আলাদা আলাদা আইনজীবী থাকবে। এটা খেয়াল আসতেছি না স্যার। মানে নলেজ আসছে না, আচ্ছা বলে দিই। সেটা হচ্ছে, জি। মনে করেন একটা মামলায় বিবাদী অনেক হতে পারে, 10টা, 20টা, 15টা, 100টা। আমার একটা মামলায় বিবাদী আছে হচ্ছে সম্ভবত 82টা। এটা সর্বোচ্চ। আমার একটা মামলায় 82টা বিবাদী, আমি বাদী হ্যাঁ, পক্ষে। হ্যাঁ, বিবাদীর তো সংখ্যা অনেকগুলো। তো বিবাদীর সংখ্যা অনেক হতে পারে, সকল বিবাদের মন তো নাও মিলতে পারে, সকল বিবাদী এক নাও হতে পারে। তো আমার একটা মামলাতে এরকম, মনে করেন যে 4 থেকে 9 নং এই বিবাদীরা মিলে একজন অ্যাডভোকেট ধরেছে, 27 নং জি। বিবাদী ইনি একটা অ্যাডভোকেট ধরেছে, আরো কয়েকজন মিলে একটা অ্যাডভোকেট ধরেছে। এখনো মামলাটা কি সমন কয়েকজনের জারি হয়নি, সেটা জারি হলে তারাও আবার আরেকটা অ্যাডভোকেট ধরতে পারে। তাহলে মনে করেন জি। বিবাদীরা যদি পাঁচজন, মানে পাঁচটা গ্রুপ হয়ে যায় আলাদা আলাদা, তাহলে পাঁচটা অ্যাডভোকেট ধরবে, ধরবে কিনা? জি। জি। তাহলে বিবাদীদের পক্ষে পাঁচটা অ্যাডভোকেট পাঁচটা হলফনামা দিয়ে 5 রকম লিখিত জবাব দিবে, দিবে কিনা? জি। তাহলে বিবাদীর অ্যাডভোকেট হলো পাঁচটা, পাঁচটা লিখিত জবাব। বাদীর অ্যাডভোকেট একটা, একটা আর্জি। তাহলে পক্ষ কয়টা হয়ে জি। গেল মামলায়? 6টা হয়ে গেল। বুঝতে পারলেন? আচ্ছা, ওইটা তো হলো বিবাদের সংখ্যা হয়ে গেল। আমি প্রশ্ন করেছিলাম যে কখন দুয়ের অধিক পক্ষ হয়, আমি বাস্তব উদাহরণ দিয়ে দিলাম। এটা ক্লিয়ার হলেন কিনা? এটা ভালো ক্লিয়ার হতে পারলাম না স্যার। ওটা তো হলো মানে আমার যেটা মনে হচ্ছে ওইটা তো হলো একটা হলো বাদী পক্ষ, একটা আর আর অন্যগুলো বিবাদী পক্ষ। এবার হ্যাঁ, বিবাদীর বিবাদী সংখ্যা পক্ষ। অনেক। আমাকে আবারও বলতে দেন, এটা বোঝার চেষ্টা করেন। মনে জি, করেন বলেন। বিবাদী 1 থেকে 5 পর্যন্ত একটা অ্যাডভোকেট ধরেছে, ছয় হ্যাঁ, থেকে বুঝতে দশ পারছি পর্যন্ত স্যার আরেকটা ব্যাপার। অ্যাডভোকেট, আরেকটা অ্যাডভোকেট ধরেছে, তাহলে দুইটা অ্যাডভোকেট ধরলো। দুইটা অ্যাডভোকেট জি। আলাদা আলাদা লিখিত জবাব দিল, একজন 1 থেকে 5-এর জন্য, একজন 6 থেকে 10-এর জন্য। তাহলে দুইটা অ্যাডভোকেট জি। হলো কিনা বিবাদীর? জি। এখন জি। 1 থেকে 5 পর্যন্ত বিবাদী টাইম পিটিশন দিয়েছে, কিন্তু 6 থেকে 10 পর্যন্ত টাইম পিটিশন দেয়নি। তাহলে 1 থেকে 5 পর্যন্ত ইনি কি সময় পাবে না? জি, পাবে। আবার মনে করেন যে অন্য একদিন 6 থেকে 10 পর্যন্ত যে বিবাদীদের আছে, ওই অ্যাডভোকেট আবার কি করেছে, টাইম পিটিশন দিয়েছে, তার সমস্যা বা তার জি। বিবাদীদের সমস্যা। অ্যাডভোকেটের সমস্যার কারণে টাইম পিটিশন হতে পারে, বিবাদীদের সমস্যার কারণে কাগজপত্র রেডি হয়নি, বা বিবাদীরা আসেনি, সাক্ষী দিতে আসেনি, তখন এফপিএসে গিয়ে টাইম পিটিশন আসতে পারে। তো যেটাই হোক, ওই যে বিবাদীদের যে একাধিক অ্যাডভোকেট, একাধিক অ্যাডভোকেটের জন্য প্রত্যেকের জন্য আলাদা আলাদা টাইম পিটিশন মঞ্জুর হওয়ার অধিকার আছে কিনা? আছে স্যার। তাহলে একটা সিভিল মামলায় শুধু দুইটা পক্ষ না, পক্ষর সংখ্যা অসংখ্য হয়ে যেতে পারে, আনলিমিটেড হয়ে যেতে পারে কিনা, মানে বাড়তেই পারে কিনা। মামলার বিবাদী যদি বেশি হয়, এটা অনির্দিষ্ট, তার মানে বেসিক
আমরা জানি বাদী বিবাদী দুইটা, কিন্তু মামলার বিবাদীর সংখ্যা বেশি হলে দুইয়ের অধিকও হয়ে যেতে পারে। এবার ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, ধন্যবাদ। অন্যদের কারো ক্লিয়ার। কনফিউশন আছে এখানে? হ্যাঁ, সরকার পক্ষ যদি হয়, হ্যাঁ, তাহলে এখানে এজিপি বা জিপি মহোদয় তো এখানে হবে, বা এখানে ভেস্টেড প্রপার্টি হলে ভিপি মহোদয় আসবেন, সেটা ভিন্ন জিনিস। তো সেটাও তো বিবাদী পক্ষে বা সরকার বাদী পক্ষ হতে পারে। এখানে প্রতিপক্ষকে বলতে এখানে শুধু দুইটা পক্ষ না, একাধিক পক্ষ, দুইয়ের বেশিও থাকতে পারে, সেটা বোঝানোর জন্য এত কাহিনী। প্রতিপক্ষকে খরচ ছাড়া 6 বার করে শুনানি মুলতবি মঞ্জুর করা যাবে, মানে কোনো কষ্ট দেওয়া লাগবে না, 6 বার করে সুযোগ পাবে। বাদী পক্ষের আইনজীবী 6টা টাইম পিটিশন মঞ্জুর পাবে, বিবাদী পক্ষের যতজন অ্যাডভোকেট আছে প্রত্যেকটা অ্যাডভোকেট 6টা করে পাবে। আর খরচ সহ আরো 3 বার শুনানি মুলতবি মঞ্জুর করা যাবে। তাহলে প্রত্যেক পক্ষ খরচ ছাড়া 6 বার, খরচ সহ 3 বার, মোট 9 বার করে পাচ্ছে। এমনি সিভিল মামলা এত ডিলে হয়? আইনজীবী রেডি না, দাও টাইম পিটিশন, মামলা আবার 3-4 মাস পিছিয়ে গেল। এক্ষেত্রে খরচ হবে সর্বনিম্ন, তাহলে টাইম পিটিশন মঞ্জুরের কস্ট কত? 200 থেকে 1000 টাকা। খরচের টাকা অপর পক্ষকে দিতে হবে। এখন মজার বিষয়, যে যদি বিবাদী পক্ষের একাধিক আইনজীবী থাকে, মানে একাধিক পক্ষ থাকে, সেক্ষেত্রে একটা পক্ষ যদি টাইম পিটিশন দেয়, এটা যদি মঞ্জুর হয়, তাহলে কিন্তু ওই ওই বাদী পক্ষ শুধু একাই পাবে না, বিবাদী যে অপর পক্ষ আছে তাদের কাছেও কিন্তু ওই টাকাটা রেশিও ভাগ হয়ে যাবে। আর উভয় পক্ষ যদি টাইম পিটিশন দেয়, তাহলে এটা সরকারি কোষাগারে চলে যাবে। অর্থাৎ মামলার এক পক্ষ চূড়ান্ত শুনানির আগের পর্যায়ে সর্বমোট 9 বার মুলতবি চাইতে পারে, এর যে 6 আর 3 9, আর দুই পক্ষ মিলে মোট 18 বার মুলতবি চাইতে পারে। এটা বেসিক ক্যালকুলেশন, 18 বার দুই পক্ষ। তিন পক্ষ হলে 3 নং 27 বার, চার পক্ষ হলে 36 বার। তবে প্রতিটি ক্ষেত্রে মুলতবি চাওয়ার জন্য আদালতকে উপযুক্ত কারণ দেখাতে হবে। তাহলে যে জেনারেল যে ক্ষেত্র, দুইটা বাদী বিবাদী দুইটা পক্ষ ধরে আমরা হিসাবটা করেছি, 3-4 হলে আমরা অবশ্যই 9 দিয়ে গুণ করলে সেটা পাওয়া যাবে। এবার চূড়ান্ত শুনানি অর্থাৎ পিএইচ এর পর্যায়ে, অর্থাৎ পিএইচ শুরু হয়ে গেছে এই পর্যায়ে, পিএইচ বা এফপিএইচ একই বিষয়। চূড়ান্ত শুনানির পর্যায়ে মুলতবি চাওয়া যাবে না, সাধারণত চাওয়া যায় না, তবে ন্যায় বিচারের স্বার্থে প্রতিপক্ষকে খরচ সহ সর্বোচ্চ 3 বার শুনানি মুলতবি করা যেতে পারে। তাহলে চূড়ান্ত শুনানির জন্য ফ্রি, বিনা কষ্টে কোনো মুলতবি মঞ্জুর করা যাবে না। পিএস পর্যায়ে যদি টাইম পিটিশন দেয় তাহলে কস্ট করা হবে, কিন্তু বাস্তবে অনেক সময় কস্ট করেও না, যদি গ্রাউন্ডটা খুব স্ট্রং হয়। আদালত প্রথম একবার হয়তো পিএস পর্যায়েও দু একবার কি করতে পারে, বিনা খরচে টাইম পিটিশন মঞ্জুর করে দেয়। বাস্তবে আমিও অনেক পেয়েছি। কিন্তু আইনে যেটা আছে যে খরচ সহ 3 বার দিতে হবে। এক্ষেত্রে মুলতবি চাওয়ার জন্য আদালতকে পর্যাপ্ত কারণ দেখাতে হবে, মানে আদালতকে রিজনেবল গ্রাউন্ড দিয়ে সন্তুষ্ট করতে হবে, আর খরচের টাকা অপর পক্ষকে দিতে হবে। আরেকটা পয়েন্ট কি, উভয় পক্ষই একই সাথে শুনানি মুলতবির আবেদন করলে, একই দিনে উভয় পক্ষ আবেদন করেছে, তাহলে খরচের টাকা কে পাবে? উভয় পক্ষই যদি একই সাথে শুনানি মুলতবির জন্য আবেদন করে আর আদালত যদি মঞ্জুর করে, তাহলে উভয় পক্ষকে সেই খরচের টাকা রাষ্ট্রীয় কোষাগারে রাজস্ব হিসেবে জমা দিতে হবে। মনে করেন উভয় পক্ষকে 500 500 1000 টাকা কি করলো, কস্ট করলো, তাহলে এই দুই 500 500 1000 পুরোটাই কোথায় চলে যাবে? সরকারের রেভিনিউ খাতে চলে যাবে, রাষ্ট্রীয় কোষাগারে। মুলতবি মঞ্জুর হবার পর খরচ প্রদানে ব্যর্থতার ফলাফল কি, এটা বিধি একই আছে। এখন বললো যে হ্যাঁ, আপনার 500 টাকা কস্টে টাইম পিটিশন মঞ্জুর করা হলো, কিন্তু আগামী ধার্য তারিখে বা পরের ধার্য তারিখে এই টাকা দিতে পারলো না সেই পক্ষ, তাহলে বাদী পক্ষকে আদালত খরচাসহ মুলতবির আবেদন করলে, তাহলে বাদী পক্ষ টাকা দিল না, তাহলে বাদী পক্ষকে তো শাস্তি দিতে হবে। তো বাদী পক্ষকে শাস্তি দেওয়ার সবচেয়ে ভালো উপায় কি? মামলা বাতিল করে দেওয়া, মামলা ডিসমিস বা খারিজ করে দেওয়া। কারণ বাদীর মামলা ডিসমিস হওয়া মানে বাদীর ক্ষতি হওয়া, তাহলে বাদী শাস্তি পেল। তিনি যদি তা অপর পক্ষকে দিতে ব্যর্থ হন, মানে বাদী টাকা দিল না, তবে মামলাটি খারিজ বা ডিসমিস হয়ে যাবে। তাহলে একটা মামলা চালালে 500 টাকার জন্য নিশ্চয়ই বা 1000 টাকার জন্য নিশ্চয়ই
বাদী মামলা ডিসমিস করবে না, তাই টাকা সাধারণত দিয়ে দেয়। অনেক সময় বারবার দেওয়ার পরে না দিলে দুই এক ডেট পরেই মামলা কি করে দেবে, ডিসমিস করে দেবে, কারণ এটা অপরপক্ষের অধিকার টাকাটা পাওয়া। আবার বিবাদী পক্ষকে আদালত খরচাসহ মুলতবির আবেদন মঞ্জুর করলে তিনি যদি তা অপর পক্ষকে দিতে ব্যর্থ হয়, তার মানে এবার বিবাদীকে শাস্তি দিতে হবে। বিবাদী টাইম পিটিশন কস্ট সহ মঞ্জুর করে নিয়েছে, 500 বা 1000 টাকা এবার বাদীকে দিতে হবে। তো এবার বিবাদী টাকা দিচ্ছে না, তো বিবাদীকে তো শাস্তি দিতে হবে। তো বিবাদীকে শাস্তি দেওয়ার উপায় হচ্ছে আপনি মামলা থেকে সরেন, আপনাকে এই মামলায় আর কন্টেস্ট করতে হবে না। তার মানে বিবাদী মামলাতে অনুপস্থিত, এবার বাদী মামলাটা একতরফা হয়ে যাবে, তাহলে বাদী খুশি হয়ে যাবে। তাহলে মামলাটি একতরফা সূত্রে বা এক্স পার্টি হবে। মামলা খারিজ হলে বাদী হয় ক্ষতিগ্রস্ত, আর মামলা একতরফা হলে বিবাদী হয় ক্ষতিগ্রস্ত। তবে এই অবস্থায় ক্ষতিগ্রস্ত পক্ষ 30 দিনের মধ্যে 2000 টাকা খরচ প্রদান করে আবেদন করলে মামলাটি আবার পুনর্জীবিত হবে। তার মানে খারিজ হয়ে গেলে বাদী ওই মামলাটাকে রিভাইভ বা পুনর্জীবিত করতে পারবে, টাকা লাগবে 2000। আর বিবাদী এক্সপার্টে থেকে দোতরফা মানে একতরফা থেকে দোতরফা করতে গেলেও তার জন্য একই সুযোগ। এই খরচের টাকা অপর পক্ষকে প্রদান করতে হবে, তার মানে এখানেও অপর পক্ষ পাবে। মুলতবির পর নির্দিষ্ট দিনে হাজির না হওয়ার ফলাফল বিধি 2 আছে কি, বিধিগুলো উল্লেখ করতে পারলে ভালো হয়। যে তারিখ পর্যন্ত কোনো মোকদ্দমার শুনানি মুলতবি রাখা হয় সেই তারিখে পক্ষগণ তথা বাদী তো আলোচনা করছিলাম মুলতবির পর নির্দিষ্ট দিনে হাজির না হওয়ার ফলাফল। যে তারিখ পর্যন্ত কোনো মোকদ্দমার শুনানি মুলতবি রাখা হয় সেই তারিখে পক্ষগণ তথা বাদী হাজির না হলে মোকদ্দমা খারিজ, এবং বিবাদী হাজির না হলে একতরফা ডিক্রি কিংবা আদালত ন্যায়সঙ্গত অন্য কোনো আদেশ দিতে পারেন। এটা আমরা অলরেডি উপরে দেখলাম, সেটা আরো বিধি 2 এ স্পষ্টভাবে বলা আছে। এটা এটা থেকে কিন্তু রিটেন প্রশ্ন আসে, এবং এখান থেকে প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে। এরপরে আরেকটি প্রশ্ন, আজকের সর্বশেষ প্রশ্ন আশা করি এটা। দ্য কোর্ট মে at any stage adjourn the hearing of the suit. The Code of Civil Procedure এর অর্ডার এইটা কত, কে বলবেন? রোমান সংখ্যাতে কত লেখা আছে? এ উল্লেখিত মোকদ্দমা মুলতবি বিষয়ক বিধানের আলোকে মন্তব্যটি ব্যাখ্যা করুন। কুদ্দুস ভাই লাইনে আসবেন, কুদ্দুস ভাই লাইনে আসবেন। আচ্ছা, এটা হচ্ছে 17, কারণ মুলতবি 17 জি, আদেশে আসসালামু আলাইকুম আছে। স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসতে একটু দেরি করছেন। আচ্ছা, এটা কত লেখা আছে রোমান সংখ্যায়? তোমার ঢাকায় যা 17, হ্যাঁ, এক্স মানে কত? 10, আর ভি মানে? 5। আর এখানে 1 1, তার মানে 15 আর 2 17। ঠিক আছে, তো এরকম রোমান সংখ্যার উপরেও একটা ক্লাস আমি নিয়ে থাকি সাধারণত। তো রোমান সংখ্যাগুলো আমাদের জানতে হবে। তো আদেশ 17 অনুসারে এই যে ইংরেজি লাইন, এটাকে ব্যাখ্যা করতে হবে। এভাবে আসলে কিভাবে করব? দ্য কোর্ট মে এট এনি স্টেজ অ্যাডজর্ন দ্য হিয়ারিং অফ দ্য শুট। এই কথাটুকু প্রশ্ন থেকে ধার নিয়ে নিব, হুবহু দেখে দেখে লিখব। লিখার পর অর্থাৎ বলে আমরা এটার অর্থ লিখব। অর্থাৎ আদালত যে কোনো পর্যায়ে মামলার শুনানি মুলতবি করতে পারে বা মুলতবি রাখতে পারেন, বা শুনানি স্থগিত রাখতে পারেন, একই কথা। আদেশ 17 বা অর্ডার 17 এ উল্লেখিত মোকদ্দমা মুলতবি বিষয়ক বিধানের আলোকে মন্তব্যটি নিম্নে ব্যাখ্যা করা হলো, এই কথাটুকু শুধু যুক্ত করতে হবে। তাছাড়া আগের যে প্রশ্ন আমরা উত্তর করলাম ঠিক সেম, এবার মাঝখানে যেগুলো আছে দেখবেন আগের প্রশ্নে সেম আছে। এরপরে জাস্ট লাস্টে আমাদের একটা লাইন যুক্ত করতে হবে। কি? অতএব এটি স্পষ্ট যে, বা উপরের আলোচনা থেকে আমরা সহজে বুঝতে পারি যে বা বলতে পারি যে, দ্য কোর্ট মে অ্যাট এনি স্টেজ অ্যাডজর্ন দ্য হিয়ারিং অফ দ্য শুট।
অর্থাৎ আদালত যে কোনো পর্যায়ে মামলা শুনানি মুলতবি করতে পারেন। এই লাইনটা আবার শেষে রিপিট করব উপসংহারে। তাহলেই আমরা 1 নম্বর প্রশ্নের উত্তর যেটা দেখলাম বিস্তারিত, ওইটাই আলোচনায় মাঝখানে আছে। কিন্তু প্রশ্ন এটা ডিরেক্ট অথবা আমি বলতে পারি না, কারণ এই কারণে আমি দুইটা উত্তর দেখেছি। যেমন এখানে মোকদ্দমা মুলতবি সংক্রান্ত বিধান বিস্তারিত আলোচনা করুন, তাহলে আপনি এটা বর্ণনামূলক প্রশ্ন আকারে শুরু হলো। আর এই যে এভাবে শুরু করেছে এটা একটা ব্যাখ্যামূলক প্রশ্ন, কারণ ব্যাখ্যা চাচ্ছে। আমার নোটের প্রথম দিকে দেখবেন যে 6 ধরনের প্রশ্নের কথা আমি বলেছি, যে 6 ধরনের প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হবে সেটা আমার নোটে বিভিন্নভাবে বলা আছে। তো প্রশ্ন যেমন করবে উত্তরে তেমন হবে, জাস্ট একটু শুরুতে আর শেষে পার্থক্য আছে, তাছাড়া মাঝখানে একই। আজকে আমরা 3টি টপিক আলোচনা করলাম, আপনাদেরকে রুটিন দিয়ে দেব। এরপরে আপনাদের রিটেন ক্লাস রমজান মাসে পড়ছে। এমসিকিউ ব্যাচে গুরুত্ব বেশি দেওয়া হবে রমজান মাসে, যেহেতু রোজার পরে ঈদ, ঈদের পরেই পরীক্ষা। আর রিটেন যে পরীক্ষা সেটা এমসিকিউ এর এবার আশা করছি 3 মাস পরে পাওয়া যাবে। আমি ক্যালকুলেশন করেছি 26 জুলাই রিটেন হতে পারে, তাহলে 3 মাসের মতো সময় পাওয়া যাবে। আমি ক্লাস একেবারে স্থগিত করে দিব না, কিন্তু যেভাবে চলছে এইভাবেও চলবে না, একটু স্লো যাব, রিটেন ক্লাসটা স্লো যাবে। ছোট ছোট পরীক্ষা হবে, প্রবলেমেটিক প্রশ্ন আলোচনা করা হবে এইভাবে। আর রেগুলার ক্লাস সপ্তাহে একদিন হবে, আমি রুটিন দিয়ে দেব। তাহলে রমজান মাসে সপ্তাহে একদিন ক্লাস এবং সপ্তাহে একটা করে পরীক্ষা হবে। এটা আমি প্ল্যান করেছি যেন আপনারা পড়ার মধ্যে থাকতে পারেন। আর রিটেন ব্যাচে, এমসিকিউ ব্যাচে 4 দিন ক্লাস হবে, একদিন পরীক্ষা হবে। এইভাবে জাস্ট পুরো ব্যাচটাকে, দুইটা ব্যাচটাকে ধরে রাখার চেষ্টা করব। এবং আপনাদের যে সেকেন্ড নোট দেওয়ার আমি ঘোষণা দিয়েছি সেটাও আপনারা পেয়ে যাবেন হয়তো বা রমজানের মাঝামাঝি সময়। তো আজকের আলোচনা এতটুকুই। কারো কোনো প্রশ্ন থাকলে বা কোনো পরামর্শ থাকলে বলবেন। আচ্ছা, শিবলি ভাই। আমাদের নোটের 21 পৃষ্ঠার একটা টপিকের উপর একটা ছোট প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন। এখানে 6 নম্বর প্রশ্নের 7 নম্বর যেটা প্যারা আছে নিচে, 7 নম্বর প্যারা, এখানে 7 নাম্বার বলা পয়েন্ট। হয়েছে, পয়েন্ট, জি সরি পয়েন্ট, উক্ত উক্ত প্রক্রিয়ায় প্রক্রিয়ায়, বলেন। মামলার মামলা চলমান হলে, সরি, উক্ত প্রক্রিয়ায় মামলার সমাধান হলে আদালত সংশ্লিষ্ট পক্ষগুলোকে কোর্ট ফি টাকা ফেরতের আদেশ দিবে, জিনিসটা কি? এডিআর যদি হয় মামলায়, হ্যাঁ, জি। এডিআর মনে করেন যে একটা মামলায় দখল উদ্ধারে মামলা করা হচ্ছে। দখল উদ্ধারের মামলায় জি। অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হয়। 9 ধারায় হলে হাফ, 8 ধারায় হলে ফুল। লাইনে থাকবেন শিবলি ভাই। তো 8 ধারায় হলে ফুল কোর্ট ফি দিতে হয়। যদি আপনার 10 লক্ষ টাকার কোনো সম্পত্তি হয়, তাহলে আপনার 20,000, আর এইদিকে হচ্ছে 1500, 21,500 টাকা কোর্ট ফি দিতে হবে। 21,500 টাকা কোর্ট ফি দিয়ে কি করছে, বাদী মামলা করছে। তো এখানে এই যে কোর্ট ফি আদালতে জমা দেওয়া হলো, এটা বাদী দিল। এখন এই কোর্ট ফি কেন দেওয়া হয়? বিচারটা করে দিবে কে? করে দিবে আদালত, বিচার বিভাগের একজন কর্মকর্তা। মানে একজন মানুষ বসে আছেন বিচারক হিসেবে আদালতে, যাকে জুডিশিয়ারি একটা বডি, মানে সহকারী জজ বা সিনিয়র সহকারী জজ বা যুগ্ম জেলা জজ, তিনি তো বিচার করবেন, তাই না? জি। তো তিনি ওখানে বসে আছেন, তিনি বিচার করে দিবেন, তার পরিবর্তে কোর্ট ফি দিতে হবে। মামলার কোর্ট ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে, মানে এটা একটা সেবা। বিচার দেওয়া তো একটা সেবা, এটা একটা সরকারি সংস্থা। জুডিশিয়ারি তো সরকারি একটা, মানে 3টা অর্গানের একটা অর্গান। তো যেহেতু সরকারি অর্গান, সরকারি এই তার কর্মকর্তাদের দিয়ে যে আপনি বিচার করিয়ে নিচ্ছেন, এর পরিবর্তে কোর্ট ফি নিবে, এর বিনিময়ে, মানে সেবার বিনিময়ে ফি নিবে। কিন্তু এডিআর হয়ে গেলে কি আর সেবা দিতে হচ্ছে? বিচার কি হচ্ছে? বিচার মানে কি? সাক্ষ্য নেওয়া। সাক্ষ্য নেওয়ার পরে সেই সাক্ষ্যে জবানবন্দি জেরাতে কি আসলো সেটা বোঝা, এবং এই মামলায় উভয় পক্ষ কি কি কাগজপত্র জমা দিয়েছে, দলিল জমা দিয়েছে, ডকুমেন্টারি এভিডেন্স গুলো একটু দেখা, আর্গুমেন্টে কি বললো সেগুলো একটু বোঝা। বোঝার পরে এটার উপরে কি দিবে? রায়।
অর্থাৎ আদেশ, ডিক্রি এগুলো দিবে, এগুলো করতে বিচারকের কষ্ট হবে, এই কারণে কোর্ট ফি দিয়ে সেটা মেকআপ করা হয়, অর্থাৎ সেবার বিনিময়ে ফি। এডিআর হয়ে গেলে কি এগুলো কোর্টকে করতে হচ্ছে? সাক্ষী হচ্ছে না, জি এডিআর না। হলে সাক্ষী হয় না, কিচ্ছু করা লাগে না। এমনকি ইস্যু গঠনও করা লাগে না। ইস্যু গঠনও তো একটা কষ্টের বিষয়, পড়তে হবে। আর্জি এবং লিখিত জি জবাব ভালোভাবে পড়ার পর ইস্যু গঠন করা লাগে, তো ইস্যু গঠনও করা লাগছে না। এডিআর ইস্যু গঠনের আগেই হয়ে যায়, মানে ক্রিমিনাল মামলায় যেমন চার্জ গঠন হয়, সিভিল মামলায় ইস্যু গঠন হয়। তো এই কারণে আদালতের কোনো কষ্ট করা লাগছে না, তাই কোর্ট ফি ফেরত দিতে হবে। বুঝলেন? জি, বুঝতে পেরেছি। এখন বলতে পারেন কোর্ট ফি তো স্ট্যাম্প, জুডিশিয়াল স্ট্যাম্প কিনা হয়, জুডিশিয়াল স্ট্যাম্প কিনে 21,500 টাকা ওই জমা দিয়ে দেওয়া হয়। অনেক সময় ওই স্ট্যাম্পে আমরা আরজি প্রিন্ট করে দিই, ডেমিতেও দিই, আবার ওই যে এক একটার মূল্য 5,000, কোনোটা 10,000, এরকম বড় বড় কোর্ট ফি থাকে। এক পাতার দামই হচ্ছে 5,000, 1,000, 2,000। তো এগুলোতে আমরা প্রিন্ট করে দিয়ে দিই। তো যখন আমরা এগুলো প্রিন্ট করে দিই সেগুলো তো নষ্টই হয়ে যাচ্ছে, তাহলে কি করতে হবে? ওগুলো তখন কোর্ট একটা কি দিবে, আদেশ দিবে, এবং এইটা আপনার সরকারি রেভিনিউ থেকে আবার তার কাছে ফেরত আসবে। কারণ এই স্ট্যাম্প কিনতে চালান দিতে হয়নি, স্ট্যাম্প কিনতে তো জি জি চালান দিতে হয়েছে, জুডিশিয়াল স্ট্যাম্প জি কিনতে চালান দেওয়া লাগে, ওই যে চালানের টাকা আবার ফেরত আসবে। যেখানে চালান দিয়ে স্ট্যাম্প তোলা হয়েছে সেগুলো, ওই চালানের যে কপি আছে, রিসিট আছে, সেটা যদি ওই চালানের জায়গায় জমা দিয়ে দেওয়া হয়, সেখান থেকে আবার টাকা ফেরত দিয়ে দেওয়া হয়। মানে রিফান্ড করা যাকে বলে। আপনি ট্রেনের টিকিট কেটেছেন, রিফান্ড হয় না, ওই রকম পদ্ধতি বলে দিলাম, বাস্তবে কাজে লাগবে আপনার মামলায়। ধন্যবাদ। আচ্ছা, আর প্রশ্ন আছে? আপাতত নেই। আচ্ছা, ধন্যবাদ। তাহলে সিদ্ধান্ত নিচ্ছি এমসিকিউটা বেশি বেশি করে এখন পড়া হবে, আর রমজান মাসে ক্লাস সংক্ষিপ্ত হবে। এই যে এই এত লং ক্লাস হবে না, হয়তোবা 40 মিনিটের টানা ক্লাস হওয়ার পরে সেই সময় 40 মিনিটে শেষ হয়ে যেতে পারে, অথবা বিরতির পর আর 10 মিনিট, তার মানে ম্যাক্সিমাম 50 মিনিট ক্লাস নেব রমজান মাসে। আর কারো যদি 9:30টায় ক্লাস শুরু করতে সমস্যা হয়, অর্থাৎ যারা তারাবির নামাজ পড়বেন দীর্ঘ, বলবেন যে 10টায় করবো কিনা, তবে 10টায় করলে এটাও চিন্তা করবেন সকালে আবার উঠতে হবে ভোরবেলা সেহরি খাওয়ার জন্য। অতএব চেষ্টা করবেন যে অন্তত এইবার খতম তারাবি যেটা, মানে লং টাইম, যে অনেকক্ষণ সময় ধরে তারাবির নামাজ হয়, সেটা একটু অ্যাভয়েড করে এবার অন্তত পরীক্ষার স্বার্থে ছোট তারাবি পড়বেন, যেখানে এলাকায় তো একাধিক মসজিদ থাকে, কোনো জায়গায় বেশি বা কোনো জায়গায় কম, আবার এক জায়গায় হয়তো বা আহ, তারাবি 20 রাকাত পড়াচ্ছে, সেখানে আপনি 20 রাকাত না পড়ে 12 রাকাত পড়ে পড়ে চলে আসলেন ক্লাসটা অ্যাটেন্ড করার জন্য। তো আমরা চেষ্টা করব 9:30টাতে ক্লাসটা কন্টিনিউ করা। মানে কারো যদি প্রবলেম হয় এইভাবে একটু ম্যানেজ করার চেষ্টা করবেন, কারণ সবারই ক্লান্তি কাজ করবে, আমারও। অতএব 9:30 থেকে ক্লাস শুরু করে 10:30টার মধ্যে বিরতি সহ ক্লোজ করে দিব আশা করছি। তো আর কারো প্রশ্ন না থাকলে ক্লাসটি শেষ করে দেব। আবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।